সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 868তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই শহীদ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে অন্ধ হয়েও চালায় গাড়ি। চট্টগ্রামের এক অন্ধ লোক, সে গাড়ি চালায় এবং সে একজন প্রফেশনাল ড্রাইভার এবং খুবই নাম করা একজন ব্যক্তি। দেখেন, এই গল্পটার মাঝে এক ধর্মীয় শিক্ষাও আছে এই গল্পের মাঝে, এবং একজন কোরআনে হাফেজের জীবনের বৃত্তান্ত আছে পুরোটা গল্প জুড়ে। আমার এই গল্প শুনে একটা কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে, ভীষণ শিক্ষণীয় একটা কথা বলি যে দেখেন, আপনি যদি একটা মাছিকে আপনি একটা ফুলের বাগানে ছেড়েও দেন, মাছি কিন্তু কখনোই ফুলের মধু খাবে না। আপনি যদি ফুলের বাগানে ওই মাছিকে ছেড়ে দেন, মাছি কখনোই ফুলের মধু খাবে না। ঠিক তেমনি আপনি যদি একটা মৌমাছিকে একটা ডাস্টবিনের সামনে দিয়ে রাখেন, ওই মৌমাছি কিন্তু ডাস্টবিনে বসবে না। আপনি শত চেষ্টা করেও মাছিকে যেমন ফুলের মধু খাওয়াতে পারবেন না, ঠিক তেমনি আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদেরকে আপনি আপনার জীবনের সর্বোচ্চ চেষ্টা করেও কখনো ভালো করতে পারবেন না। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের ভিতরে বসবাস করে মানুষরূপী একটা পশু। যেমনি মাছি দেখতে মৌমাছির মতো হলেও মৌমাছি কখনো মাছি হয় না, আর মাছি কখনো মৌমাছি হয় না। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আপনারা একটা চরম বাস্তব শিক্ষা পাবেন, এবং গল্পটা একটু ভৌতিক বলবো না, এক চরম শিক্ষণীয় এক গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই শহীদ হোসেনকে যদি মন চায় আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরেরই কোনো এক বস্তি এলাকায় এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন ট্রাক ড্রাইভার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা ট্রাকে ড্রাইভারি করে, এবং ট্রাকের প্রথমত হেল্পার থাকে, হেল্পার থেকে ড্রাইভার হয়। ট্রাকের ড্রাইভারি করে আমার আব্বা যে পরিমাণ টাকা পায়, বেশিরভাগ টাকা আমার আব্বা নেশাসহ অন্য বাজে কাজে নষ্ট করে ফেলে। আমার মাকে খুব বেশি টাকা পয়সা আমার আব্বা দেয় না। আমার ছোটোবেলার জীবনে কিছু ঘটনা আছে, যেগুলো বলতে হবে। আমি শুনেছিলাম এবং আমি গিয়েও ছিলাম আমার পূর্বপুরুষের বাড়ি, মানে আমাদের বাড়ি মূলত ছিল নোয়াখালীতে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা আর আমার মা মাঝে মাঝে আমাকে নোয়াখালীতে নিয়ে যেত, এবং নোয়াখালীতে নিলে পরে আমার সাথে আমার আম্মুর সাথে নোয়াখালীর মানুষজন যে বাড়িতে আমাদেরকে নিয়ে যেত, ওই বাড়ির মানুষরা খুব খারাপ ব্যবহার করতো, আমাদের সাথে খুব ভালো করে মিশে কথা বলতো না। আমি শুনেছিলাম ঘটনাটা ছিল এরকম যে আমার বাবা নাকি আমার যিনি দাদি ছিল, আমার দাদি নাকি আমার বাবাকে নিয়ে আমার যে দাদা আছে দাদার কাছে বিয়ে বসে। মানে মূলত আমার বাবা ওই বাড়ির সন্তান না। আমার দাদি যখন আমার ওই দাদার কাছে বিয়ে বসার পরে আমার বাবা তখন আস্তে আস্তে করে বড় হয়। বাবা মোটামুটি বড় হবার পরে আমার ওই দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার পরে আমার বাবা তখন তার সৎ ভাই বোনদের সাথে চট্টগ্রামের মাটিতে টিকতে পারতেছিল না। তারা প্রচুর পরিমাণে টর্চার করতো, আমার বাবাকে অত্যাচার করতো, এবং সর্বোপরি আমার আব্বা নির্যাতিত হয়ে নোয়াখালী ছেড়ে চলে আসে চট্টগ্রামের ট্রাক ডিপোতে। চট্টগ্রামের ট্রাক ডিপোতে এসে আমার আব্বা ট্রাকের হেলফারি করতে শুরু করে, এবং সেখান থেকে আমার আম্মার সাথে আমার আব্বার পরিচয় হয়। আমার আম্মা একজন গার্মেন্টস কর্মী ছিল। গার্মেন্টস কর্মী থেকে আমার আম্মার সাথে আমার আব্বার প্রেম হয়। প্রেম ভালোবাসার পর থেকে আমার আম্মুকে আমার আব্বা বিয়ে করে, এবং বিয়ে করার পরে আমার বড় বোন দুনিয়াতে আসে, এবং বড় বোনের পরে আমি আসি। আমার আব্বা যেহেতু ছোট থেকে ট্রাকের সাথে জড়িত, প্রথমে হেল্পার ছিল, পরে ড্রাইভার হয়েছে, সব কিছু মিলিয়ে আমার আব্বা একটু নেশাগ্রস্ত মানুষ ছিল, বেশি নেশা করতো, এবং নেশা পানি ছাড়া আমার আব্বা কিছুই বুঝতো না। বাসায় আসলেও একেবারে মাতাল অবস্থায় থাকতো। আমার মা বারবার আমার আব্বাকে বলতো যে দেখেন, আপনি তো ট্রাক চালান, আপনি যেহেতু ড্রাইভারি করেন, আপনার জীবনটা তো আপনার হাতে, আপনার জীবনটা তো যে কোনো সময় চলে যেতে পারে, আপনার জীবনটা হাওয়ার উপরে ঘোরাফেরা করে, আপনি কেন নিজের হাতে আপনার জীবনটাকে নষ্ট করতেছেন? আপনি এরকম নেশাফানি করেন ঠিক আছে, কিন্তু ট্রাক চালানোর সময় নেশা করবেন না। যতই আমার আব্বাকে বুঝাইতো, আমার আব্বা আমার আম্মুর কোনো কথায় মূল্যায়ন করতো না। আমার আম্মুকে মারতো, আম্মুর গায়ে হাত তুলতো।
এরকম করতে করতে আমার বড় বোনটা তখন মোটামুটি যুবতী হয়ে যায়। যুবতী হয়ে যাওয়ার পরে আমার মা সবসময় আব্বাকে বলতো যে কিছু টাকা পয়সা জোগাড় করে দেন, কিছু টাকা পয়সা ম্যানেজ করেন, আমরা অন্তত চট্টগ্রামের গ্রাম সাইডের দিকে হলেও একটু জায়গা কিনি। ছিন্নমূল সহ অনেক বস্তি এলাকা আছে, সেখানে আমরা কিছু একটা জায়গা কিনে একটা বাড়ি বানাই। মেয়েটা তো বড় হয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। কিন্তু এই নিয়ে আমার আব্বার কোনো টেনশন ছিল না। আমার বোন বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, এই নিয়ে কোনো চিন্তাভাবনা আমার বাবার মাথায় নেই। বাবা শুধু ডিস্ট্রিক্টের পর ডিস্ট্রিক্ট ট্রাক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মন চাচ্ছে, নেশা করতেছে, ঘুমাচ্ছে এবং বিভিন্ন নারী নিয়ে আমার আব্বার সময় কাটাইতেছে। কোনোভাবে আমার আব্বা আমার আম্মুর কোনো কথাই শোনে না এবং আমার আব্বা বারবার বলেছে, একটা কাজ করো, তুমি শহীদকে আমার সাথে দিয়ে দাও, আমি শহীদকে খুব ভালো একজন ড্রাইভার বানাবো। কিন্তু আমার আম্মুর কথা হচ্ছে যে না, আমার আব্বা যেহেতু ড্রাইভারি করে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়েছে, তাহলে আমি আর আমাকে আর ড্রাইভার আমাকে আমার মা বানাবে না, আমাকে অন্য কিছু করাবে। এই নিয়ে আমার আব্বুর সাথে আম্মুর ঝগড়া হইতো। এরকম ঝগড়া হতে হতে আমাকে আমার আম্মু পড়াশোনা করাইতো। আমার বড় বোন তখন প্রায় মোটামুটি অনেক বড়, বাট আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। এক সময় আব্বু আম্মু দুজনের মাঝে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার পরে আমার আব্বা আর আমার আম্মার কাছে আসতো না। আব্বা তখন ট্রাকের ওই ডিপুতেই থাকতো, আমার আম্মার কোনো খোঁজখবর নিত না। তখন আমাদের পারিবারিক অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। ওই সময় আমার বড়াপো তখন গার্মেন্টসে চাকরিতে ভর্তি হয়, গার্মেন্টসে চাকরি করবে চট্টগ্রামে। গার্মেন্টসে বড়াপো তখন চাকরির জন্য ভর্তি হয়ে যায়। বাট আমাদের পারিবারিক অবস্থা তখন এতটাই শোচনীয় হয়ে যায় যে আমরা চলাফেরা করতে পারি না, মানে চলাফেরা করার মতো টাকাও আমাদের হাতে নাই। খুব খারাপ অবস্থা, খুব দুঃখ দুর্দশা কষ্টের মাঝে দিনগুলো কাটতেছিল। ভাবতেছিলাম যে কী করা যায়। এক সময় আমার মা আমাকে ঠিকমতো খাবারও দিতে পারতো না, টাকা পয়সাও দিত না, আর পড়াশোনা না করলে দিত মায়ের। আম্মার উপরে রাগ করে একদিন আমি ট্রাক ডিপুতে আমার আব্বার কাছে চলে যাই। তখন আমার বয়স প্রায় এরকম হবে 14 থেকে 15 বছরের কাছাকাছি। এই 14-15 বছর বয়সে আমি তখন আমার আব্বার কাছে চলে যাই ট্রাক ডিপুতে আব্বার কাছে গিয়ে বললাম, আব্বা আমি আর আম্মার কাছে যাব না, আমার আম্মাকে ভালো লাগে না, আম্মা আমাকে মারে, টাকা দেয় না, খাবার দেয় না, আমি তোমার কাছে থাকবো। আমার আব্বা বলে, আমার কাছে থাকলে ট্রাকের হেল্পারি করা লাগবে। আমি বললাম, তোমার সাথে আমি হেল্পারি করবো, সমস্যা নাই, আমি তোমার সাথে থাকবো। এরপরে আব্বু আমাকে আব্বুর সাথে রেখে দিল এবং রেখে দেওয়ার পরে আমি তখন আমার আব্বার সাথে ট্রাকের হেল্পারি করি। এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে আমরা মাল বোঝায় ট্রাক নিয়ে ঘুরে বেড়াই। আব্বার সাথে আমি তখন মোটামুটি খুব ভালো একজন ড্রাইভারও হয়ে যাই। অল্প সময়ের ভিতরে আব্বা আমাকে ড্রাইভারি কাজটা শিখিয়ে দেয়। এইভাবে কিছুদিন কাটার পরেই হঠাৎ করে আমাদের বস্তি এলাকা থেকে খবর আসলো যে আমার বড় বোনকে নাকি পাওয়া যাচ্ছে না। আমার বড় বোন নাকি নাইট ডিউটি করে আসছিল বাড়িতে, নাইট ডিউটি করে বাসায় আসার সময় বড় বোনকে পাওয়া যাচ্ছে না। সবাই নাইট ডিউটি করে বাড়ি আসছে, বাট আমার বড় বোন বাসায় আসে নাই। আব্বার কাছে খবর আসলো, আব্বার আমি তখন শত হইলেও তো আমার বোন আব্বার মেয়ে। আব্বার আমি তখন ট্রাক রেখে আমরা তখন ওই বস্তি এলাকাতে গেলাম। আমরা তখন প্রচণ্ড কান্নাকাটি করতেছে, ঘোরাঘুরি করতেছে, আমার মেয়ের কী হলো, প্রচুর চিল্লাচিল্লি করতেছে। তো এলাকার তো আরও লোকজন আছে, মানে ওই বস্তি এলাকার সবাইকে জিজ্ঞেস করে ঘটনা কি, সবাই একটা কথাই বলে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো, রাত 2টা বাজে নাকি গার্মেন্টস ছুটি হয়, ছুটি হওয়ার পরে সে আর বাসায় ফিরে নাই। তা কোথায় গেল, অনেক জায়গায় তারা খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বরাবর কোনো সন্ধান পাওয়া গেল না। আমার আম্মা তখন কান্না করতে করতে যেন দিশেহারা হয়ে যাচ্ছে। বস্তির প্রত্যেকটা মানুষ কান্না করে, কারণ আমার বড়াপু অনেক ভালো মনের মানুষ ছিল। আমার বড়াপু এই বস্তির প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতো, সবার সাথে অনেক ভালো আচরণ করতো এবং সবাই আমার বড়াপুকে অনেক ভালোবাসতো। বড়াপুর এরকম অকাল হারিয়ে যাওয়াটা এটা কেউ মেনে নিতে পারতেছিল না। এমন একটা অবস্থার ভিতরে সন্ধ্যার পরে আমার আব্বা তখন আমাকে নিয়ে থানা যায় এবং থানাতে যাওয়ার পরে আমাদের এলাকার যে লোকাল থানা থাকে, ওই লোকাল থানায় আমার আব্বা তখন একটা নিখোঁজ ডায়েরি করে, বরাবর ছবি দিয়ে নিখোঁজ ডায়েরি করে আমার আম্মাকে বলে, কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। এরকমভাবে আমার আব্বা তখন আম্মার সাথে মিল দিয়ে ফেলে। পরে আব্বা আবার বাসায় আসতো, আমিও বাসায় আসতাম, আমি আর আব্বা মিলে তখন একসাথে আম্মুর সাথে থাকতাম। কিন্তু মাস পেরিয়ে গেল, আমার বড় বোনের কোনো সন্ধান পাওয়া গেল না। একটা জলজান্ত মেয়ে গার্মেন্টস ছুটি হওয়ার পরে বাসায় ফেরার পথে উধাও হয়ে গেল। কোথায় গেল, কে নিয়ে গেল, এর কোনো সন্ধান কোনো পুলিশ প্রশাসক বা কেউ দিতে পারেনি। যাই হোক, আমার বড় বোনকে আর পাওয়াই গেল না। সো এক একজনে এক এক কথা বলে। কেউ বলে আমার বড় বোনের কারোর সাথে সম্পর্ক ছিল, মানে পালায়ে গেছে কাউকে ভালোবেসে। এবং ওই সময় আমাদের শুধু পত্রিকায় নজর ছিল, আমি পত্রিকা কিনতাম, খালি পড়তাম যে কোথাও নিখোঁজ মেয়ে পাওয়া যায় কিনা, অথবা কোথাও কোনো বেওয়ারিশ লাশ পাওয়া যায় কিনা। মর্গে খবর নিতাম যে বেওয়ারিশ লাশ আসছে কিনা। বেওয়ারিশ লাশ আসলে আমি দৌড়ে যাইতাম, যেটা আমার বড়াপু কিনা দেখার জন্য। কিন্তু এরকম করতে করতে প্রায় 1 বছরের মতো কেটে গেল, আপুর আর কোনো সন্ধান পাওয়া গেল না। বছরখানি কেটে যাওয়ার পরে আমিও তখন মোটামুটি প্রায় টাগরা জওয়ান।
আমার আব্বার সাথে আমিও ট্রাক চালাচ্ছি, আব্বাও ট্রাক চালায়, আমিও ট্রাক চালাই, দুজনে মিলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি। এমন করতে করতে একটা পর্যায়ে আমি তখন আব্বাকে বললাম যে আব্বা আমরা একটু জায়গা কিনি। তখন আমাদের মোটামুটি অনেক টাকাই আছে, আব্বাও ড্রাইভিং করে আমিও করি, তো দুজনের কাছে মোটামুটি ভালো টাকাই আছে। বললাম যে একটা কাজ করি, আমরা একটা জায়গা কেনার ব্যবস্থা করি, যেহেতু মানে বড় আপুকে হারাই ফেললাম, মাও তো থাকতে হবে এবং আমিও বিয়ে শাদী করবো, একটা জায়গা কিনি। তেমন করার পর আব্বা তখন বলে যে ঠিক আছে। আব্বার কাছেও কিছু জমানো টাকা ছিল, আব্বার টাকাগুলো দিয়ে আমার টাকাগুলো দিয়ে তখন চট্টগ্রাম শহরেরই পাশে, মানে শহর থেকে মোটামুটি একটু দূরেই একটা গ্রাম সাইডের ভিতরে আমরা তখন একটু সরকারি খাস জায়গায় মানে লিজ নেই, লিজের উপরে একটা জায়গা নেই, ওইটার মধ্যে আমি তখন বাড়ি বানাই। তো বাড়ি বানাই ওইখানে আমি তখন থাকি আমার আব্বা আম্মাকে নিয়ে। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন প্রফেশনালি একজন ট্রাক ড্রাইভার। আমার বয়স তখন প্রায় 20 থেকে 21-এর কাছাকাছি। একদিন সন্ধ্যার সময় ট্রাক নিয়ে বেরোইছিলাম। বেরোয়ার সময় ওই সময় আমাদের এরিয়ার ভিতরে গার্মেন্টস ছিল, অনেক বড় বড় গার্মেন্টস ছিল, এবং সকালে সূর্য ওঠার সাথে সাথে মেয়েরা টিফিন বক্স সাথে নিয়ে গার্মেন্টসের উদ্দেশ্যে ছুটে যেত এবং গার্মেন্টসে চাকরি করতো। সবগুলো মেয়ে প্রায় এখানে গার্মেন্টস কর্মী ছিল, সবাই গার্মেন্টসেই কাজ করতো। এবং করতে আমি একদিন সকালবেলা গার্মেন্টসে যাচ্ছি, যেতে যেতে মানে গার্মেন্টসে যাচ্ছি বলতে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে মাঝ রাস্তার মধ্যে একটা মেয়ে কী জানি কুড়াচ্ছে, মানে কী জানি কুড়াইতেছে। দৃশ্যটা দেখার পরে আমার তখন খুব খারাপ লাগলো। আমি ট্রাকটা সাইডে দাঁড়া করালাম, দাঁড়া করে আমি দেখতেছি যে রাস্তার মধ্যে ভাত পড়ছে, মানে মেয়েটার টিফিন বক্স থেকে কোনো না কোনোভাবে মানে খুলে গেছে, খুলে মনে হয় ভাত পড়ছে, এই মেয়েটা ভাত কুড়িয়ে নিতেছে এবং ভাত কুড়িয়ে নিতেছে। ওই সময় গার্মেন্টসের টাইম প্রায় শেষ, প্রায় সবাই গার্মেন্টসে চলে গেছে। তা মেয়েটা এরকম ভাত কুড়িয়ে এরকম করে ভাত নিতেছে। তা আমি তখন বললাম যে এই মেয়ে কী নাম তোমার? বলে আমার নাম লায়লা। তাই আমি বললাম যে মানে তুমি পাকা রাস্তা থেকে ভাত এরকম করে নিচ্ছ, এগুলোর মধ্যে তো কংক্রিট থাকবে এবং বালি বালি লাগবে, তুমি তো এগুলো খেতে পারবে না। আমার বলে বাইরে গরিব মানুষ, প্রয়োজনে গিলা খেয়ে ফেলবো, প্রয়োজনে পানি দিয়ে গিলে খাবো, চাবাইলেই না হয়তো কংক্রিট লাগবে দাঁতের মধ্যে, চাবাবো না, গিলে খেয়ে ফেলবো। আমি তখন আসলে আমরা তখন ওই সময় খুব গরিব ছিলাম না আর কি, আমাদের পারিবারিক অবস্থা ভালোই ছিল। তা মেয়েটার ইয়েটা শোনার পর আমার খুব খারাপ লাগে, আমি ধরু রাখো তো, এই বলে আমি তখন এই মেয়েটাকে টান দিলাম। টান দেওয়ার পরে এই মেয়ে বলতেছে আপনি আমার হাত ধরলেন কেন? আমি বললাম বোন শোনো, তুমি রাগ করো না, প্রয়োজন আমি তোমাকে আজকে ভাতের টাকা দিব, কিন্তু এরকম ভাত তুমি এটা থেকে কুড়াইও না। আর তুমি যে ভাত কুড়াইতেছো, অনেক গাড়ি ঘোড়া আসতেছে, তাদেরও তো সমস্যা হচ্ছে। তারপরে আমার বলে যদি পারেন আমার একটু উপকার করেন, আমি ওই সামনের গার্মেন্টসটাতে চাকরি করি, আমার একটু ট্রাকে করে ওই সামনের গার্মেন্টসে নামাই দেন। ঠিক আছে সমস্যা নয়, আসো। তাই বলে আমি আমার ট্রাকে উঠাইলাম। উঠানোর পর আমি বললাম যে তোমার নাম কি, তুমি মোবাইল চালাও? বলে না আমি মোবাইল চালাই না। তাই আমি বললাম যে তুমি যে গার্মেন্টসে চাকরি করো, গার্মেন্টসে তোমার নাম কি, পদবি কী, এই সব কিছু নিলাম। নেওয়ার পরে মেয়ের বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সব কিছু নিলাম এবং তাদের বাসায় যে জমিদার মানে বাড়িওয়ালার ফোন নাম্বার নিলাম। মেয়ের কাছে চাইছি, মেয়ে দিতেছে। আসলে আমার মেয়েটাকে আমার খুব ভালো লাগছে আর কি এক দেখায়, তো এগুলো এই জন্য আমি মেয়েটার কাছ থেকে নিলাম। এখন নেওয়ার পরে এভাবে আমি তখন মেয়েটাকে নামাই দিলাম গার্মেন্টসের সামনে, মেয়েটা চলে গেল, আমি তখন আমার ট্রাকে চলে গেলাম। এবং ওই সময় আমি তখন খুলনাতে গেছিলাম, মানে চিটং থেকে ট্রাক বোঝাই করে খুলনায় গেছি। খুলনায় প্রায় আমি 3-4 দিনের মতো ছিলাম। 4 দিন খুলনা থেকে টোটাল ট্রিপটা ছিল আমার প্রায় 8 থেকে 9 দিনের মতো। 8 থেকে 9 দিনের একটা ট্রিপ শেষ করে আমি তখন আসছি এই জায়গায়, মানে চিটংয়ে আসছি। তা ওই সময় কিন্তু মোবাইল ফোন আছে, কিন্তু মোবাইল ফোনের অনেক দাম, মানে নর্মালি মোবাইল ফোন গরিবের হাতে থাকে না। তারপর আমি একটা মোবাইল ফোন চালাইতাম, কারণ আমি আমার বাবার কাছ থেকে টাকা, আমার কাছ থেকে এমনি টাকা জমাইয়া আমি একটা মোবাইল ফোন কিনছি। তা আমি ওই সময় মোবাইল ফোন চালাই। পরে চট্টগ্রামে ফিরে আসলাম। চট্টগ্রামে ফিরে আসার পরে তার মেয়েটারে ওই জমিদারের, মানে আমাকে যে জমিদারের নাম্বার দিয়েছিল কাগজে লিখে রাখছে, ওইটাতে কল দিছে। দিয়ে বললাম যে আপনার ভাড়াটিয়া লায়লা আছে? বলে লায়লা তো গার্মেন্টসে, বিকেলবেলা কল করছি। পরে যদি লায়লা আসে বললেন আমি তার আত্মীয়, যাতে আমাকে এই নাম্বারে কল দেয়। তা উনি বলে আচ্ছা ঠিক আছে আসলে বলবো। পরে প্রায় রাত 9টার দিকে আমি তখন ঘরে শুয়ে আছি, আমার নাম্বারে কল আসছে ওই জমিদারের নাম্বার থেকে। কল আসার পরে তখন কলটা রিসিভ করলাম। ওই পক্ষ থেকে শুনতে পাচ্ছি লায়লা আমারে বলতেছে যে কে আপনি? আমি তো আপনারই চিনি না, আপনি যে আমারে কল দিলেন, জমিদারে বলেন আপনারা কি আমার আত্মীয়, আপনি কে? আমি তখন বললাম যে তুমি আমারে চিনবা, আমার নাম হচ্ছে শহীদ। মনে আছে ওই দিন যে তুমি ভাত কুড়াচ্ছিলা, সেখান থেকে আমি তোমাকে নিয়ে গেছিলাম, তোমাকে গার্মেন্টসের সামনে নামাই দিছি। তা আমাকে বল ও আচ্ছা হ্যাঁ আপনি শহীদ ভাইয়া? আমি বললাম হ্যাঁ। তা বলে ভালো আছেন? আমি বলি ভালো আছি। কী অবস্থা তোমার? বলে ভালো আছি। তা বলে আপনাদের একটা ভালো টাইমেই কল করছেন। আমি বললাম ভালো টাইম মানে? আগামী দিন আমার গার্মেন্টস কিন্তু বন্ধ, আপনি চাইলে আপনি আমার সাথে দেখা করতে পারেন। আমি তখন বললাম কী বলো, আগামী দিন গার্মেন্টস বন্ধ? আর আমিও এই দিক দিয়ে 2-3 দিন আমি আর ট্রাকে যাবো না, কারণ লম্বা একটা ট্রিপ মেরে আসছি, 2 দিন একটু রেস্ট করবো। পরে আমি বললাম তা আগামী দিন গার্মেন্টস বন্ধ হলে চলো না আমরা একটু ঘুরে আসি কোনো দিক থেকে। বলে আচ্ছা ঠিক আছে, আপনি সকালে কোথায় থাকবেন আমারে বলেন। আমি তখন বললাম তো আমি তো তোমার বাসা চিনি, আমি তোমার বাসার ওইদিকে সকালবেলা থাকবো নি, তুমি বের হইও।
পরে আমার বলে বাসার দিকে থাকার দরকার নেই, আপনি আমার বাসায় চলে আসেন। আমার বাসার ঠিকানা সে পুরোপুরি আমাকে ঠিকানা দেয় যে আমরা তিনজন থাকি একসাথে, তো বাকি দুজনের কাজ আছে, কালকে আমার কাজ নেই, আমি যাব না, আপনি বাসায় আসলে আমারে পাবেন। যাই হোক, এর পরের দিন আমি তখন ওই তার বাসার যেই ঠিকানা দিল সেই ঠিকানাতে বাসায় গেলাম, এবং বাসায় গিয়ে আমি তার বাসার ভিতরেই পাইছি। তা খুব সাজুগুজু করে সেজেগুজে বসে আছে। আমি বললাম, কী ব্যাপার লায়লা, ঘুরতে যাবা? বলে, আপনি যদি নিয়ে যান তাহলে তো যামই, আমার তো জামাইও নাই, বয়ফ্রেন্ডও নাই, আমার কেউ ঘুরতে লয়ে যাইব, আপনি যদি নিয়ে যান তাহলে যাবো। আমি বললাম, চলো তোমার নিয়ে ঘুরতে যাই। পরে ওরে নিয়ে আমি তখন ঘুরতে বেরোলাম, চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় ওরে নিয়ে ঘুরলাম, রিক্সা দিয়ে ঘুরলাম, মজাই লাগলো, ভালোই লাগলো, অনেক ঘোরাফেরা করলাম। করার পরে আমার কাছে যে জমানো টাকাগুলো ছিল সবগুলো টাকা দিয়ে আমি তখন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনছি। আমাদের এলাকাতে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনে ওই দিনে রাতের বেলা আমি তার একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন দিলাম, দিয়ে বললাম, একটা সিম কার্ডও দিয়ে দিচ্ছি। আমি বললাম যে তোমার সাথে আমি আবার কথা বলবো, কারণ আমি তো দেখা যায় বেশিরভাগ সময় চট্টগ্রামের বাইরেই থাকি, যেহেতু ট্রাক চালাই, এক এক সময় এক এক ডিস্ট্রিক্টে থাকি, তা তোমার সাথে তো আমার কথা বলা হবে না। তা তোমার সাথে মাঝে মাঝে কথা বলার জন্য এই মোবাইলের ফোনটা আর এই সিমটা তুমি রাখো, যে তুমি আমাকে মাঝে মাঝে ফোন দিবা, আমি তোমার সাথে কথাবার্তা বলবো। আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, মানে ও খুব খুশি হইলো আর কি। পরে তারা বাসার সামনে আমায় দিয়ে আসলাম, বাসার সামনে দিয়া আমি তখন চলে আসছি। ওই দিন রাতেও আমরা প্রায় 2-3 ঘন্টার মতো কথা বলছি। এরপরের দিন ট্রিপে আমি তখন কী করলাম, আপনার রংপুরে চলে গেলাম। চট্টগ্রাম থেকে রংপুরে ট্রিপ নিয়ে রওনা দিলাম। তা রংপুর যেতে তো অনেক সময়ের দরকার। ওই সময় কিন্তু এরকম মানে ছিল না আপনার, যে বড় বড় পদ্মা সেতু বা এরকম বড় বড় সেতুগুলো ছিল না। দেখা যায় অনেকগুলো আপনার পার হওয়া লাগতো, ফেরি পার হয়ে তারপরে যাওয়া লাগতো। তেই আমি রংপুরে যাইতেছি, এই মোবাইল কানে দিয়ে ওর সাথে কথা বলতেছি। ওই সময় 35 টাকা 32 পয়সা, তারপরে 35 পয়সা ওরকম মিনিট ছিল। তা ওইরকম মিনিটে এফএনএফ করা যায়, তো ওর নাম্বারটা আমি এফএনএফ করে ফেলছিলাম। এফএনএফের সিস্টেম এখন হয়তো অনেকেই জানে না, ওই সময় সিম কার্ডের সাথে সিম কার্ড এফএনএফ করা যেত। আমার নাম্বারটাও ছিল একটেল, ওরটাও একটেল ছিল, এই জন্য 2টা নাম্বার আমি তখন করে ফেলি, এফএনএফ করে ফেলি। এফএনএফ করে তার সাথে আমি প্রায় 24 ঘন্টায় ফোনে কথা বলি। ও গার্মেন্টসে যাচ্ছে, হেডফোন কানে দিয়ে আসে, আমার সাথে কথা বলতেছে, আবার গার্মেন্টস থেকে আসতেছে, তাও কথা বলতেছে, রান্নাবান্না করতেছে, কথা বলতেছে, আমিও তার সাথে কথাবার্তা বলতেছি। এরকম বলতে বলতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। এবং সম্পর্কটা হয়ে যাওয়ার পরে আমি তখন চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি তার বিয়ে করে ফেলবো। এর মাঝে আরও অনেক ঘটনা আছে। আমি আবার চট্টগ্রামে আসছি, এসে তার সাথে আরও অনেক ঘোরাফেরা করছি, ছবি দেখছি, সিনেমা দেখছি, এটা ওইটা অনেক কাহিনী আছে। যাই হোক, সর্বশেষ চিন্তা ভাবনা করলাম, বাবা মা ঘরে একা থাকে, ওদেরকে দেখাশোনা করার একটা মানুষ নেই। ওই সময় কিন্তু আবার আমার আব্বা কিন্তু ট্রাক ড্রাইভারই ছেড়ে দিয়েছে, বাবার বয়স হয়ে গেছে, আর বাবা আগের মতো চালাইতে পারে না, বাবা অনেক অ্যাক্সিডেন্ট করে ফেলছে কয়েকবার। এই জন্য চিন্তা করলাম যে তাহলে বাবার আর ড্রাইভিং করার দরকার নেই, আব্বা তাহলে বাসায় থাকুক। পরে আব্বুরে বাসায় রাইখা আমি তখন এই ট্রাক ড্রাইভারি করতাম। পরে চিন্তা করলাম তাহলে বিয়ে করে ফেললে তো অ্যাটলিস্ট আমার বাপ মাকে দেখার মতো একটা মানুষ থাকবে। আমার আব্বা আম্মা তো সারাদিনে বাসায় একা থাকে, এবং তাদের সাথে একটা মানুষ থাকবে, ভালোই হবে। পরে আমি তখন বিয়ের বিষয়টা আমার মারে বললাম। এখন মাকে বলা মাত্র মা এক কথা রাজি হয়ে গেল। মা আমাকে বলে, তাহলে তো ভালোই হয়, এখন মেয়েটা কেমন, তো একদিন নিয়ে আয়। পরে আমি একদিন কী করলাম, এই লায়লারে আমাদের বাড়িতে আনলাম, বাসায় আনলাম। আসার পরে আমার মা তো লায়লাকে দেখে খুব পছন্দ করছে। লায়লাও দেখতে মোটামুটি পছন্দ করার মতো একটা মেয়ে। তারপরে পছন্দ করছে, কইরা বলতেছে যে তোমার আব্বা আম্মা কোথায় থাকে, তাদের সাথে কথা বলবো। পরে ওর আব্বা আম্মার ঠিকানা দিল। ওর বাবা কিন্তু ওই সময় বেবি ট্যাক্সি চালাইতো, মানে বেবি ট্যাক্সি ওই সময় প্রায় উঠে গেছে, মানুষের নাই। আর তারপর ওর বাবা বেবি ট্যাক্সি চালাইতো, এবং ওর মা আগে গার্মেন্টসে চাকরি করতো, এখন আর গার্মেন্টসে চাকরি করে না, বাসায় থাকে। তখন দেখা গেল ওই পরিবারে আমার আম্মু তখন ওর বাবা মায়ের সাথে কথা বললো, মানে মেয়েটার বাবা মায়ের সাথে কথা বললো, লায়লার বাবা মায়ের সাথে কথা বললো। তারা তখন বললো যে ঠিক আছে, ছেলে যদি ট্রাক চালায় এবং দেখতে শুনতেও ছেলে ভালো, সমস্যা নেই, আমরা আমার মেয়েদিকে বিয়ে দেবো আপনার ছেলের কাছে। এরকম বলে মোটামুটি দুটো পক্ষের মাঝে কথাবার্তা ফুল অ্যান্ড ফাইনাল হওয়ার পরে একটা দিন তারিখ হলো আমাদের চট্টগ্রামের বিয়ে। তো আমরা তো ভাই অত বড় লোক না যে বড় কোনো কমিউনিটি সেন্টারে মানুষ দাওয়াত দিয়ে ধুমধাম করে বিয়ে করব। মানে ছোটো আকারে আমারও কিছু বন্ধুবান্ধব আছে, ট্রাকের ড্রাইভার, ওদেরকে দাওয়াত দিলাম, ওরা সবাই মিলে আর মেয়ের পক্ষ থেকে কিছু মানুষ মিলে তখন মানে পারিবারিকভাবে ছোটোখাটো করে বিয়ের আয়োজনটা শেষ করা হলো। যাই হোক, বিয়ে শেষ হওয়ার পরে এরপরে লায়লা আমার সাথেই থাকতে শুরু করে আমাদের পরিবারে। এই লায়লাকে বিয়ে করার প্রায় 1.5 মাস পরেই আমি তখন ঢাকাতে ট্রিপ নিয়ে গেছিলাম। ঢাকাতে থাকা অবস্থায় হঠাৎ করে লায়লার মাধ্যমে জানতে পারলাম যে আমার আব্বা স্ট্রোক করে মারা গেছে। আব্বু কয়েকটা দিন ধরে খুব অসুস্থ ছিল, আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখানে ওইখানে, বাট ডাক্তাররা কোনো কিছু ধরতে পারে না, বললো যে ওনার রক্তচাপ আছে, সমস্যা হয়ে যেতে পারে যে কোনো সময়। আমার আব্বার হার্টেও সমস্যা দেখা দিচ্ছে, বাট টাকার জন্য ওভাবে চিকিৎসাটা করতে পারিনি। পরে 1.5 মাস পরে আমি তখন ঢাকাতে খবর পেলাম যে আব্বা চট্টগ্রামে মারা গেছে।
তখন আমি কী করলাম, টিপ নিয়ে গেছি, আমি তো ট্রাক নিয়ে মানে আনলোড করা ছাড়া আনতে পারি না, তা হেল্পারের কাছে ট্রাক বুঝাই দিয়া আমি যখন বাসে করে তাড়াতাড়ি বাড়িতে আসছি, মানে চট্টগ্রামে আসছি। আসার পরে আমাদের তো নিজস্ব কোনো কবরস্থান নাই, ওই যে সরকারি কবরস্থানে তখন আমার আব্বাকে দাফন কাফন করলাম, আব্বারে মাটি দিলাম। আমি আসা পর্যন্ত তারা লাশ রাখছে, যদিও রাখতে চায় না। আমি বলছি আমার বাবার আমি দেখব। তারপর আসার পরে আমি নিজ হাতে আমার বাবার দাফন কাফন সম্পূর্ণ করলাম। করার পরে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, মানে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছি, খুব কান্নাকাটি করতেছি। যে সময় তো আসলে আব্বাই তো আমার সব কিছু শিখাইলো, আব্বাই তো আমার সাথে ছিল, আব্বাই তো আমার সব কিছু। আব্বাকে হারিয়ে ফেলে আমি যে সত্যি অনেক অসহায় হয়ে গেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপরে একটা পর্যায়ে আমি পুনরায় আবারও ট্রাক ড্রাইভারি করতেছি, ট্রাকের ড্রাইভিং করতেছি, মাল লোড আনলোড, ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছি, সব কিছু মিলে আবার আমি আগের পজিশনে গেলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ লায়লা বাচ্চা কনসেপ্ট করলো, বেবি কনসেপ্ট করলো। এবং লায়লা বেবি কনসেপ্ট করার পরে আমি অত্যন্ত খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। আমার আম্মাও লায়লার সাথে আছে সারাক্ষণ। এমন করতে করতে একটা পর্যায়ে লায়লা তখন একটা পুত্র সন্তানের মা হলো, আমার একটা পুত্র সন্তান হলো। এবং ওইটা হসপিটালেই হয়েছে, যদিও নর্মালে হয়েছে, সিজারের প্রয়োজন ছিল না, নর্মালি হয়ে গেছে। হসপিটালে নিয়ে গেছি সিজারের জন্য, বাট নর্মালি হয়েছে। বাচ্চাটা নর্মালি হইলো, আমার একটা ছেলে বাবু। অ্যান্ড বাবাটারে পাওয়ার পর আমার মাও তো অনেক খুশি, আমার মা একটা নাতি পাইছে, এটা তো অনেক বড় পাওয়া আমার মায়ের জন্য। তা আমার বাচ্চাটারে নিয়ে আমার মা খেলাধুলা করে, এখানে ওইখানে নিয়ে যায়, বাচ্চাটার আদর করে, যত্ন করে, মোটামুটি সব কিছু মিলে সব কিছু খুব ঠিকই আছে, সব কিছু খুব ভালোভাবেই চলতেছে। আমার আম্মার মতো করে সময় কাটাইতেছে বাচ্চাটার সাথে, বাচ্চাটা আমার আম্মার সাথে অনেক খেলাধুলা করতেছে, আমার খুব ভালোই লাগে। মাঝে মাঝে লায়লাকে ফোন করে বলে যে লায়লা বাবু কী করে, বলে আম্মার সাথে খেলে, ভালোই লাগে। এরকম করতে করতে আমি তখন হচ্ছে আপনার দিকে, কক্সবাজারের ওই দিকে, তাও মাল লয়ে গেছিলাম। কক্সবাজারে থাকতে হঠাৎ করে লায়লা আমাকে ফোন দিয়ে বলতেছে, আম্মা বলতেছে আমার গলার নিচে নাকি ব্যথা করে, আমার গলার নিচে ব্যথা করে, এখন কি করা যায়। আমি তখন বললাম যে আমার গলার নিচে যদি ব্যথা করে তাই ডাক্তারের কাছে নিয়ে যাও না। তো ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার নাকি বলে টনসিল হয়েছে, ওরকম বলে যে গলায় টনসিল হয়েছে, এই সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তখন ঠান্ডা পড়তেছিল, প্রচুর ঠান্ডা। এক পর্যায়ে প্রায় এই 15-20 দিন বা মাসখানিক পরে আমার মায়ের এই গলার সাইডটা একদম ফুলে গেছে, মানে একদম প্রচুরভাবে ফুলে গেছে। তা ফুলে যাওয়ার পরে আমি তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলতেছে এটা তো খুব ভয়াবহ একটা রোগ। তা মেডিসিন দিল যে দেখেন মেডিসিনে কমে কি না, যদি মেডিসিনে না কমে তাহলে অপারেশন করতে হবে। এই কথা বলার পরে আমি ওই সময় হচ্ছে আপনার আপনার ঈদ আসতেছিল, ঈদের সময়, রোজার ঈদ চলতেছিল ওই সময়, মানে রোজা চলতেছিল। তখন কিন্তু গার্মেন্টসের মালামাল দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, মোটামুটি খুব চাপ, ওভাবে হচ্ছে টাইম পাই না, 24 ঘন্টা রাস্তায় থাকা লাগে। আমি এদিক দিয়ে প্রায় 2-3 মাসের মতো আমার আম্মার খোঁজ খবর নিতে পারি না। ওই দিক দিয়ে ট্রাকের হচ্ছে ট্রিপ বেড়ে গেছে, ট্রিপ বেড়ে যাওয়ার 2-3 মাস আমার খোঁজ খবর নিতে পারি না, আমার ওরকম মেডিসিন খাওয়াইতে পারি নাই। এক পর্যায়ে আমার গলাটা ফুলে একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে এটা নর্মালি কোনো একটা মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। অল্প কিছুদিনের ভিতরে এই অবস্থা হয়েছে, গলা একদম ফুলে, মানে গলা এমনভাবে ফুলছে যে বুক পর্যন্ত চলে আসছে, গলাটা ফুলে বুক পর্যন্ত চলে আসছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এবার আমি আসছি, এসে দিকে অবস্থা দেখার পরে তো আমি কান্নাকাটি শুরু করছি আমার জন্য, আমার অবস্থা খুব খারাপ, মানে গলা এমনভাবে ফুলছে যে একটা মানুষ নর্মালি দেখলে চিৎকার দিয়ে উঠবে, মানে এত ভয় পাবে আর কি, খুব ভয়ের অবস্থা। দেন আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, আমারে একটা ভালো ডাক্তার দেখাই। তার একটা ভালো চট্টগ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের সব কিছু দেখে বলতেছে এটা তো খুব খারাপ একটা রোগ, এটা অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনটা অনেক ব্যয়বহুল, যেহেতু এটা কণ্ঠের অপারেশন হবে, তা মোটামুটি অনেক লাখ টাকাই লাগবে, আপনার কাছে টাকার জোগাড় আছে কিনা। তখন আমি বললাম যে আসলে ডাক্তার সাহেব আমি তো পেশায় একজন ট্রাক ড্রাইভার, এত বেশি টাকা তো আমার কাছে নাই, কিন্তু ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন যে আমি দেখি টাকা জোগাড় করতে পারি কিনা। তো ওই সময় ধরুন আসলে একে তো বাচ্চাটা আছে, বাচ্চাটার খরচ, বউয়ের খরচ, বাসা ভাড়া এবং মায়ের ওষুধের টাকা, সব কিছু মিলে আমি আসলে ওভাবে পারতেছিলাম না আর কি সব কিছু ঠিকঠাক মতো দিতে। তাও আমি প্রায় 6 মাসের মতো টাকা জোগাই, কিন্তু 6 মাসও আমি 1 লাখ টাকা জোগাড় করতে পারি নাই। আসলে কেন পারিনি ওটা আমি নিজেও জানি না, কারণ বউয়ের টাকা দিলেই থাকে না, এবং টাকার জন্য লায়লা খুব ঝগড়া করে। দেখা যায় ট্রিপ মেরে আসলে 1200-1400 আমার পকেট থেকে কেড়েও নিয়ে যায়। এই যে আম্মার চিকিৎসার জন্য টাকা জমাবো, ওই টাকাটা মানে ও আমাকে দিচ্ছে না। 6 মাস পরে আমার অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গেছে যে আম্মার চোখ মেলতে পারে না। তখন আমি চিন্তা করলাম যে আমি যেভাবে হোক আমার চিকিৎসাটা করাই লাগবে, কারণ আমার এইরকম অবস্থা, আমি তো আম্মাকে এভাবে রাখতে পারি না। তো একদিন রাতের বেলা আমি কান্না করতেছি শুয়ে। লায়লা আমাকে বলে কান্না করতেছো কেন? আমি শুয়ে আছি, আমার সন্তানটার মধ্যে, লায়লা এক পাশে। লায়লা আমাকে বলে তুমি কি কোটিপতি হতে চাও? আমি বললাম যে কী বললা, কোটিপতি কেমনে হমো? মায়ের অপারেশন করাইতে সামান্য কয়েকটা লাখ টাকা লাগবো,
আজকে 6 মাস ট্রাক চালাইয়া এই কয়টা লাখ টাকা জোগাড় করতে পারলাম না, আর তুমি আমারে বলো কোটিপতি। আমি কোটিপতি হবো কোত্থেক দিয়া? আমার কোটিপতি হওয়ার কোনো লাইন আছে নাকি? ও আমাকে বলে তুমি যদি চাও অন্তত 6 মাসের মধ্যে তুমি কোটিপতিও হতে পারবা, তোমার আম্মার অপারেশনও করতে পারবা। আমি অনেকের সাথে আলোচনা করছি, তোমার আম্মার অপারেশনটা এতটা রিস্কি না যে অপারেশন না করলে উনি মারা যাবে। ওনার হয়তো চলাফেরা করতে কষ্ট হয়, খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু এটার জন্য যিনি মারা যাবে এরকম কিন্তু না। অ্যান্ড তুমি চাইলে এটাকে পুঁজি করে তুমি কোটিপতি হয়ে যেতে পারো। আমি তখন বললাম যে বউ, এটা তুমি কী ধরনের কথা বললা? এটাকে পুঁজি করে আমি কোটিপতি হব কি করে? মানে তুমি আমাকে বুঝিয়ে বলো। ও আমাকে বলে তাহলে আমি বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আম্মার যে অবস্থা, এই অবস্থার ভিতরে যদি আম্মাকে আমরা জিসি মোড়ে যদি আম্মাকে মানে কোনো একটা বিছনার মধ্যে শোয়াই দিই এবং বাচ্চাটারে পাশে বসায় রাখি, আমি পাশে বসে থাকি, আমিও পাশে বোরকার মুখোশ টুকুশ পরে বসে থাকি, একদিনে তুমি 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবা। আমি বললাম এটা তুমি কি বললা? একদিনে 10-15,000? ও বলে আরও বেশি। এই লাইনটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। আমাদের পাশের ঘরের একটা খালা ভিক্ষার অসুস্থতার অভিনয় করে ভিক্ষা করতো। পাশের বাসার একটা খালা ভিক্ষা করতো অভিনয় করে, কিন্তু ওই খালা এক দিনে তোমার 3,000, 4,000, 5,000 টাকা ইনকাম করতো। তুমি যদি তোমার আম্মারে রাস্তার পাশে শোয়াই দাও, তোমার আম্মার স্বাস্থ্য ভালো, দেখতে শুনতে সুন্দর, তুমি অল্প কয়েকদিনের ভিতরে এত টাকা পাইবা যে তোমার আম্মার অপারেশনটা তুমি করতে পারবা। আমার কাছে তখন মনে হলো যে আমি তো আমার আম্মার অপারেশন করতে পারি না, আমার অপারেশনের টাকাও আমি পাই না, এবং আজকে এতদিন ট্রাক চালাইয়া আমি অল্প কিছু টাকাও জোগাড় করতে পারলাম না যে টাকাগুলো দিয়ে আমি মায়ের অপারেশনটা করব। তো ঠিক আছে, আমারে লাইলা যেহেতু বলতেছে যে এই কাজটা করলে আমার অপারেশন করা যাবে, তাহলে ঠিক আছে, লাইলা যেটা বলে আমি সেটাই করব। আমি তখন লাইলারে বললাম যে ঠিক আছে লাইলা, তুমি যদি বলো যে এটা করলে আম্মু ভালো হবে বা আম্মু ঠিক হয়ে যাবে, তাহলে তুমি এটা করো। ও আমাকে বলে দেখো, কিন্তু আমি এটা কালকে থেকে করব, তুমি দেখো আমি কত টাকা পাই। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি করো। এর পরের দিনে ও তখন করলো কি, একইভাবে একটা বিছনা নিয়ে, বাটি নিয়ে, আবার আম্মার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছিলাম সে পরীক্ষার রিপোর্ট সব কিছু নিয়ে এই জিএসসি মোড়ে একটা বিছনা বিছিয়া ও তখন আমার আম্মারে নিয়ে বৈশা গেল। কষ্ট লাগে বলতে, তারপরেও বলতে হচ্ছে যে আমি যখন ট্রাক চালাই মাঝে মাঝে জিএসসি মোড় দিয়ে যাইতাম, দেখতাম আমার বউ বোরকা পইরা বৈশা আমার আম্মারে নিয়ে ভিক্ষা করতেছে, এবং ভিক্ষা করতো। আমি দেখতাম, তাই কী করব? ও আমার বাচ্চাটাও বসে থাকতো পাশে, রোদের মধ্যে ভিক্ষা করতো ছাতি মাথায় নিয়ে। আমার আম্মা তো আসলে তখন কথা বলতে পারতো না, তারপর আম্মা চাইতো না ভিক্ষা করতে, তারপর আমার বউ জোর করে করাইতো। তা এরকম সারাদিন ভিক্ষা করার পরে আমার বউ তখন 1,000-1,200 টাকা নিয়ে আসতো। আমি বললাম তুমি না বললা যে এক দিনে 14,000 15,000 টাকা পাওয়া যায়, 1,000-1,200 টাকা দিতে আসছে কেন মানুষে? ও আমার বলে প্রথম দিকে একটু এমনই হয়, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই কথা আমার বলতেছে। আমি তখন বললাম যাই হোক, 1,000-1,200 যেটাই পাক, অন্তত মায়ের অপারেশন না হোক, কিন্তু মায়ের চিকিৎসার টাকাটা তো হচ্ছে। এইভাবে প্রায় টানা 4 মাসের মতো ও আমার আম্মারে নিয়ে ভিক্ষা করে। 4 মাস পরে মোটামুটি টাকা জোগাড় হয়ে যায়, অপারেশনের ফুল টাকা আমাকে যে টাকাগুলো দেয়। তাই আমি চিন্তা করলাম যে আমার অপারেশনটা করব, মানে টাকাটা যেহেতু হয়ে গেছে। ওই সময় আমার বউ লাইলা আমারে বলতেছে যে শহীদ, একটা কাজ করো। আমি তখন অনেক মোটা হয়ে গেছিলাম আর কি, আমার স্বাস্থ্য অনেক বাইরে গেছিলো, আমি আসলে ওভাবে ট্রাক চালাইতে পারতাম না, হাঁপাইয়া যাইতাম, আমারও হার্টের সমস্যা। ও তখন আমারে বলে যে তোমার আম্মার অপারেশনটা কইরো না। আমি তখন বললাম তা আম্মার অপারেশনটা করবো না, এটা তুমি কি বলতেছো? আমার অপারেশন করবো না মানে? ও আমাকে বলে আম্মার অপারেশন করলেই তো আমাদের ইনকাম বন্ধ। আমি বললাম মানি? ও বলে হ্যাঁ, আজকে যদি আমার অপারেশন করি, এই জায়গাটা কেটে ফেলো, তাহলে কালকে থেকে তো আর আমরা ভিক্ষা করতে পারবো না। এখন আম্মাকে দেখে মানুষ টাকা দিচ্ছে, ওই সময় তো আম্মু ভালো হয়ে যাবে, তো মানুষ টাকা দিবে না। আমি তখন বললাম তো তুমি কি বলতে চাও? আমাকে বলে শোনো, তুমি ট্রাক ড্রাইভারি করে যে অল্প কয়েক টাকা ইনকাম করো, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানটারও মানুষ করতে পারবো না, বা নিজেরা বাঁচতেও পারবো না। খুব অভাব অনটনের দিন কাটতেছে, আরও কয়েকটা বছর তোমার আম্মাকে এভাবে রাখার পরে আমরা অনেক টাকার মালিক হব। যখন অনেক টাকার মালিক হব, তখন আমরা একটা বাড়ি গাড়ি করে ফেলবো, বা মোটামুটি একটু ভালো অবস্থানে চলে যাব, এরপরে তোমার আমার অপারেশনটা করব। এখন আমার অপারেশনটা করার প্রয়োজন নেই। আমি তখন বললাম লাইলা, এটা তুমি কি বলো? তো আমার আম্মার কষ্ট হয় না? ও আমারে বলে জানো, আমি অনেক ডাক্তারদের সাথে আলোচনা করছি, সব ডাক্তার একটা কথাই বলছে যে হ্যাঁ ওনার একটু কষ্ট হয়, এটা ঠিক আছে, কিন্তু ওনার এটা অপারেশন না করলে উনি মরে যাবে, বিষয়টা কিন্তু শহীদ এরকম না। আমি তখন বললাম আমার আম্মার জন্য আমার কষ্ট হইতেছে, আম্মা এভাবে গলা বের করে। ও আমাকে বলে প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। আমি যেটা বললাম তো আমার সেবা যত্ন করতেছে, আমাকে গোসল করাইছি, হ্যাঁ এটা ঠিক, আমার খুব সেবা যত্ন করে আমার আম্মার।
রাতের বেলা আম্মা হু করে উঠলে ও দৌড় দিয়ে আমাকে ছেড়ে আমার পা টিপতে শুরু করে, আমার মাথা টিপতে শুরু করে, আম্মার খুব যত্ন করে। ও আম্মাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। যাই হোক, আমি তখন ওই আমার বউয়ের কথায় পড়ে গেলাম যে ঠিক আছে আরও কয়েকটা দিন এভাবে করুক না, কিছু টাকা ইনকাম হোক এবং আমাদের ওই পুঁজি হবে। মানে ও আমাকে দিচ্ছে না টোটাল কথা, যেটা আমি অপারেশন করানোর জন্য অনেক চেষ্টা করতেছিলাম, তো আমাকে অপারেশন করাইতে দেয়ই না। এভাবে ভাই একদিন 2 দিন আর দীর্ঘ 1 বছর কেটে যায়। 1 বছরে তাও মোটামুটি কিছু টাকা জমাই, মানে কিছু টাকা জমাইতে পারি, কিছু টাকা হয়। তা কিছু টাকা হয়, সেই টাকাগুলো দিয়ে আমি তখন 1 বছর পরে ওরা আবারও বলি যে লাইলা মায়ের অপারেশনটা করে ফেলি, আমার মনে হচ্ছে যে মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে। ও আমার বলতেছে ধুর তুমি চিন্তা করো না। তো তখন আমার সন্তানটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। তাহলে আমি বললাম যে এবার অপারেশনটা করে ফেলি, তা মোটামুটি হয়েছে, তো তুমি তো বলছো আমাদের তো অনেক টাকা হয়ে গেছে। তখন কিন্তু আমাদের অনেক টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়েছে। আমি বললাম যে অনেক টাকা হয়েছে, এটা নাইলে বাদ দাও। আমাকে বলে কেন বাদ দিব, আমার অপারেশন করা মানেই তো আমাদের ইনকাম বন্ধ, আমার অপারেশন করা মানেই তো আমাদের ইনকাম বন্ধ। তুমি কি চাও আমাদের ইনকামটা বন্ধ হয়ে যাক? তুমি যে মোটা হয়েছে, তুমি ট্রাক চালাইতে পারো না, বসতে পারো না, তোমার মানে এই 2 ডেক্সি ভাত তোমার একাই লাগে, ট্রাক চালাই তো নিজের পেটে ভরতে পারবে না, তুমি আবার আমাদের দেখবা কখন? আমার ছেলেটার একটা ভবিষ্যৎ আছে না, অন্তত আমার ছেলেটার ভবিষ্যতের দিকে তাকায় হইলেও তুমি একটু চুপ থাকো, আমি তো তোমার আমার সেবা যত করে যাচ্ছি। সেটা গেল আরও প্রায় 1.5 বছর। এই 1.5 বছর আমার আম্মার অবস্থা আরও নাজেহাল হয়ে গেল। 1.5 বছর পরে আমি একদিন হঠাৎ করে চট্টগ্রাম ট্রাক ডিপোতে খবর পাইলাম, আমার বাবা আমারে ফোন দিয়া বলতেছে একটু চট্টগ্রাম মেডিকেলে আসো। তখন প্রায় বিকেল 3টার মতো বাজে। আমি তখন বললাম যে চট্টগ্রাম মেডিকেলে কেন? ও বলে তুমি আসো, আসলে পরে আমি তোমাকে বলতেছি। তা আমি চট্টগ্রাম মেডিকেলে গেলাম। যাওয়ার পরে ও তখন মেডিকেলের সামনে থেকে বেরিয়ে আসলো, আইসা আমাকে জড়াই ধরে বলতেছে যে কি বলবো তোমাকে, তোমার আম্মা মারা গেছে, তুমি কিছু মনে করো না, আর হয়াত নাই মারা গেছে। হ্যাঁ কী বলো, কেমনে? ও বলে মারা গেছে, ওইখানে মারা গেছে, ওইখানে থাকা অবস্থায় মারা গেছে। আমি তখন মানে কাঁদবো না কী করবো বুঝতে পারতেছিলাম না। পরে আমি বললাম যে আম্মা কোথায়? বলে লাশ রাখা আছে, দেখে যাও, আমাকে এটা বলতেছে। তো বাবাকে হারাই আসলে এতটা কষ্ট পাই নাই, মাকে হারানোর পরে যেই কষ্টটা পাইছি। পরে আমি বললাম যে ঠিক আছে চলো। পরে আমাকে আমার মায়ের লাশটা দেখাইলো। ভাই রে ভাই, মানে গলাটা তখন পর্যন্ত মনে হয় যেন 5 থেকে 6 কেজি মাংস আমার আম্মার গলার মধ্যে ছিল। 5-6 কেজি মাংস, বুঝতেই পারেন কত ফুলা ছিল গলাটা। তারপরে সেখানকারই একজন ডাক্তার, যে বয়স্ক টাইপের একজন ডাক্তার, তিনি আমাকে বলে যে এই মহিলাটার পরিবার কে আছে, মানে যে লাস্টার গার্ডিয়ানকে আমাকে বলল, মানে আমাদেরকে বলতেছে। পরে আমার বউ বলতেছে আমরা আছি। পরে বলে পরিবার আপনি আছেন আর কে আছে? বলে আমার স্বামী আছে। তা আমাকে বললো কে স্বামী? আমাকে দেখাই দিল। পরে এদিকে আসেন। পরে গেলাম, যাওয়ার পরে বললো যে লাশ নিয়ে যাবেন? আমি বললাম যে লাশ নিয়ে যাব। তা বলে আপনি কি করেন? ওই ডাক্তারটা আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আমি তো এই ট্রাক চালাই। বলে আপনি ট্রাক চালান? আপনার মাকে দিয়ে ভিক্ষা কতদিন ধরে করাচ্ছিলেন? এমনি বলে। আমি তখন বললাম যে ডাক্তার সাহেব অনেক দিন ধরেই তো। বলে হ্যাঁ অনেক দিন না, অনেক বছর। আপনার মা যে জিএসের মোড়ে আপনার মাকে শোয়া ভিক্ষা করতো, এটা কি আপনি জানেন? আমি বললাম হ্যাঁ জানি তো, আমার বউ আমার মাকে দিয়া চিকিৎসার জন্য, টাকার জন্য এই ভিক্ষা করাইতো। তা বলে আপনার আম্মার এই চিকিৎসার জন্য কয় লাখ টাকা দরকার ছিল? আমি তখন অ্যামাউন্টের কথা বললাম। উনি বলে আমি মাঝে মাঝে আপনার আম্মার সামনে দিয়ে বিকেলবেলা আমার বাসায় যাইতাম। আমি চট্টগ্রাম মেডিকেল থেকে যাওয়ার সময় এই দিক দিয়ে আপনার আম্মার সামনে দিয়ে যাইতাম। একদিন কম না করে হলো আপনার আম্মার যেই প্লাস্টিকটা ছিল, প্লাস্টিকের উপরে 15 থেকে 20 হাজার টাকা পড়ে থাকতো। এমনি বলতেছে যে একদিন 15 থেকে 20 হাজার টাকা পড়ে থাকতো, আর যেই টাকা আপনারা পাইছেন ওই 15 দিনের টাকা দিয়ে আপনারা আমার অপারেশন করাই দিয়ে পারতেন। অপারেশনটা করাইলেন না কেন? আমি তো বারবার এই মহিলাটাকে, আপনার বউ হয়েই টাইম বললাম যে জি। বলে আপনার বউকে বারবার বলছিলাম যে মহিলাটা মারা যাবে, তার গলার অবস্থা ভালো না, তাকে অপারেশন করান। দীর্ঘ 6টা মাস ধরে আমি বলে আসছি, এবং তাকে আমি 2 দিন মাইরে এখান থেকে উঠাইও দিয়েছি। তো আপনার বউরে আমি মাইরে উঠাই দিয়েছি, যে জায়গায় ভিক্ষা করবেন আপনি উঠেন। এরপরে সে আবার সেখানে ভিক্ষা করছে। মায়ের প্রতি কি আপনার কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই? আজকে মা মরে গেছে, মায়ের লাশ নিতে আসছেন, কীভাবে বউকে দিয়া মাকে দিয়ে আপনি এরকম করে ব্যবসা করাইলেন? আপনি তো একটা মানুষরূপী অমানুষ, আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন, যান লাশ নিয়ে যান। এটা বলে সে তখন কাগজে কলমে লিখে দিল। আমরা তখন লাশ নিয়ে বাড়িতে আসছি। বাবার পাশে তো আর মারে মাটি দিতে পারবো না, এটা তো মানে সরকারি কবরস্থান। পরে অন্য কোনো একটা জায়গায় মারে তখন মাটি দিলাম। মাটি দিয়ে বাড়িতে আসছি রাতের বেলায়, সন্ধ্যা রাতে। আমার বউ তখন খুব মন খারাপ করে বসে আছে। আমি তখন বললাম মা আমারে এত ভালোবাসে ছোটোবেলা থেকে, বাবার চেয়েও মা আমাকে বেশি ভালোবাসছে, কিন্তু মায়ের এই মৃত্যুটা আমি মানতে পারতেছি না। ও আমাকে বলে তোমার মায়ের মৃত্যুর কথা চিন্তা করতেছো? আমি তো তোমার মায়ের কথা চিন্তা করি না,
আমি চিন্তা করি ইনকামের কথা, চিন্তা করেন এরকম করে বলে। আমি তখন বললাম যে ইনকামের কথা চিন্তা করো মানে কিসের ইনকামের কথা চিন্তা করো? ও আমাকে বলে তোমার মা তো মরে গেল, এখন তো আমাদের ইনকাম বন্ধ, এটা কি বুঝতেছো না? আমি তখন বললাম যে লাইলা কি বলো তুমি? ও আমাকে বলে হ্যাঁ, এখন তো ইনকাম বন্ধ, কালকে সকাল থেকে তো আর ইনকামে নামতে পারবো না। আমি তখন পরিকল্পনা করতেছি যে আমি নিজের হাত পা কোনো একটা ভাইদা টাইদা আমি ভিক্ষায় নামবো, কারণ ভিক্ষার চেয়েও ভালো ব্যবসা, মানে ভিক্ষার চেয়েও ভালো ইনকাম আর কোনো কিছুতে নাই। আমি যদি বুঝতাম যে ভিক্ষা করে এত টাকা ইনকাম করা যায়, আমি কখনো গার্মেন্টসে চাকরি করতাম না। তখন আমি আস্তে আস্তে করে একটু রাগ করতেছি। পরে আমি বললাম যে তোমার আমি একটা কথা বলি, এই যে বুড়ো ডাক্তারটা আমাকে বলল যে তোমাকে অনেক দিন ধরে বলছিল যে আমার আম্মার চিকিৎসা করার জন্য, আমার অপারেশন করানোর জন্য, তুমি করলা না কেন? আমাকে বলো না কেন? আমাকে বলে বুইরাকা, সব মানুষই তো বলবে, এই মানুষটাকে দেখলে তো সবাই বলবে অপারেশন করানোর জন্য, তা অপারেশন করলে তো আমাদের ইনকাম শেষ। আমি তখন বললাম যে আমার আম্মা এখন মারা গেল। ও বলে হ্যাঁ মারা গেছে, তাতে কি হয়েছে, মারা যেতেই পারে, হয়তো না থাকলে মানুষ বাঁচে নাকি? তখন ধরেন রাগ আস্তে আস্তে করে একটু একটু করে বাড়তেছে। একটা পর্যায়ে আমি বলতেছি যে আমার মায়ের মৃত্যুর জন্য তো তুই দায়ী। ও বলে কি বললা? আমি বললাম হ্যাঁ, তুই তো আমার মারে খুন করছিস। এই জাস্ট তুই করে বলা মাত্রই ও তখন দুম করে আমার কলার চেপে ধরছে। কলার চেপে ধরে আমার বলছে তোর এত বড় সাহস, তুই আমার সাথে তুই করে কথা কস? আমি বললাম যে শোনো, ওই ডাক্তার বলছে যে প্রতিদিন তুমি 15 থেকে 20,000 টাকার মতো এখানে ভিক্ষা পাইছো, তা তুমি ওই টাকা কী করছো? এই কথা বলা মাত্র ও পায়ের জুতা খুলে আমার মারা শুরু করছে। আমিও তখন তারে আর ছাড়িনি, আমিও তখন মারতেছি। মারামারির এক পর্যায়ে তখন আমার ছেলেটা নিয়ে বেরিয়ে গেছে, এই রাতের মধ্যে বেরিয়ে গেছে। আমার মা যেদিন মারা গেছে সেদিন রাতের ঘটনায় আমার বাচ্চাটা নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার মধ্যে কই যাও তুমি? আমার বাচ্চা নিয়ে গেছো, বাচ্চা দিয়ে যাও না। ও বেরিয়ে চলেই গেছে। তা চলে যাওয়ার পরে ওর বাপ মার বাড়িতে আমি গেছি পরের দিন সকালবেলা, যে ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওনারাও কিন্তু আমার বাপ মাও কিন্তু আমাদের বাড়ি থেকেই গেছে, এর আগের দিন আমাদের বাসা থেকেই গেছে আমার আমাকে মাটি দিয়া। পরে যে জিজ্ঞেস করতেছি যে আমার বউ আসছে, লাইলা আসছে, আমার ছেলে আসছে? বলে না, তারা তো আসে নাই। তাই আমি বললাম গতকালকে রাতে আপনার মেয়ে আমার সাথে মারামারি করে চলে আসছে, তো এটা কী ধরনের কথা? উনি আমাকে বলতেছে মারামারি করবেই তো, তুমি আমার মেয়েটার দিয়ে ভিক্ষা করাইছো। আমার শাশুড়ি আমার বলে যে তুমি আমার মেয়েটার দিয়ে ভিক্ষা করাইছো। আমি মানে এখন আমার দোষ। আমার শ্বশুরও বলে যে ভালো করে তোমার কাছে মেয়েটারে বিয়ে দিলাম আর তুমি আমার মেয়েটার দিয়ে ভিক্ষা করাইলা, তুমি কত নিকৃষ্ট একটা মানুষ, তোমার মতো নিকৃষ্ট মানুষ হয়? আল্লাহু আকবার। আমি জাস্ট চিন্তা করতেছি কিরে ভাই, আমি ওরা দিয়া কখন ভিক্ষা করাইলাম? আমি তোরে প্রতিদিন বলতাম যে ভিক্ষা করো না, ভিক্ষা বন্ধ করো, ভিক্ষার প্রয়োজন নাই, এটা করার প্রয়োজন নাই, আমার অপারেশনটা করে ফেলো। কিন্তু ও বলে অপারেশন করলে ইনকাম বন্ধ, এই কথা বলে ও আমারে দিয়ে ভিক্ষা করাইছে। এখনও উল্টা বলতেছে যে আমি নাকি করাইছি। তারপরও ভাই সব কিছু সহ্য করলাম। সহ্য করার পরে আমি ওর সাথে এইভাবে পড়ে আসি। তা ওরে আর পাই না, ওরেও পাই না, আমার ছেলেরও পাই না। 14 দিন পরে আমার নামে উকিল নোটিশ আসছে যে আমার বউ আমাকে তালাক করছে, মানে ডিভোর্স করছে। তা উকিল নোটিশ পাঠাইছে, আমার শাশুড়ি এসে আমাকে দিয়ে গেছে যে দাও তোমার বউ তোমার ডিভোর্স করে দিছে, তুমি তোমার বউয়ের গায়ে হাত তুলছো, সে তোমার কাছে কাবিনের টাকা চায় না, কিন্তু যদি কখনো তুমি সন্তান দাবি করো তাহলে কিন্তু কাবিনের টাকা দেওয়া লাগবে। আমার শাশুড়ি আমাকে বলে যত টাকা কাবিন করছো কাবিনের টাকা দিতে হবে যদি কোনোদিন তুমি সন্তান দাবি করো, আর সন্তান যদি দাবি না করো তাহলে বাপু তোমার কাবিনের টাকা দেওয়ার দরকার নেই, আমার মেয়ে তোমার মাফ করে দিছে। আমি চিন্তা করতেছি যে কী রে বাবা রে বাবা, ওরা তো মা মেয়ে আমার শ্বশুর সবাই মিলে আমার উপরে খুব মানে কঠিনভাবে পড়ে বসছে। আর আমার ছেলেটাও তখন ছোট, চিন্তা করলাম ছেলেটার আইন আমি করবো কি, ছেলেটার আনার প্রয়োজন নেই। এইভাবেই ভাই বেশি দিন যায় নাই, মনে করেন 3টা মাস পরেই ওই হঠাৎ করে রেয়াজউদ্দিন বাজারে ওইখানে 3টা দোকান একসাথে কিনে ফেলছে। এক একটা দোকানের দাম ওই সময় কম করে হইলেও ধরেন আপনার 50 লাখ টাকা করে হবে। ব্যাংক থেকে নাকি লোনও উঠাইছে, কেমনে 3টা দোকান কিনে ফেলছে। 3টা দোকান কিন্তু খামখেয়ালি কথা না ভাই, 3টা দোকান কিনা খামখেয়ালি কথা না। আমি শুই না তো, মানুষের কাছে শুই না তো আমি অবাক, কিন্তু 3টা দোকানও কেমনি কিনলো। পরে আমি খবর নিতে নিতে যে জানতে পারলাম যে এমনও দিন গেছে 20,000 22,000 টাকা পর্যন্ত ভিক্ষা উঠছে আমার মারে দিয়া। এই পরন্ত রোদের মধ্যেও আমার মারে শোয়ে রাখতো, আমার মারে শোয়াইয়া ও ভিক্ষা করতো। আমারে প্রতিদিন দিত 500 600, খুব বড় জোর 1,000 টাকা, এর বেশি কিন্তু দিত না। আর বাকি 20,000 25,000 টাকাও মাইরে দিত। 25,000 26,000, এক এক লোকে বলে যে 30,000 টাকা অনেকে মাঝামাঝি উঠতো। এত পরিমাণের ভিক্ষা পাইতো, এত পরিমাণের ভিক্ষা। মানুষজন মানে আমার আম্মারে দেখলে ভিক্ষা না দিয়ে কেউ যেতে পারবে না, মানে ভিক্ষা দিতই দিত। আর আমার বউ ভিক্ষা নেওয়ার কায়দাও জানতো, বড় লোক দেখলে পা চাইপা ধরতো। 1,000 1,500 2,000 টাকা পর্যন্ত মানুষের কাছ থেকে ভিক্ষা নিত। অনেকগুলো বৎসর তো আমাকে দেওয়া ভিক্ষা করছে, অনেক বৎসর। এবার প্রায় 1.5 কোটি টাকারও মানে করে ফেলছে, আপনার এই 1.5 কোটি টাকার মতো প্রায় জায়গা কিনে ফেলছে।
ও বলে যে ওর মায়ের কাছ থেকে শুনলাম মানে 30-40 লাখ টাকা নাকি ওর, বাকি টাকা নাকি তারা কেমনে ওই 30-40 লাখ টাকা পুঁজি করে কেমনে তারা লোন উঠেছে। যাই হোক, এটা তার মাই জানে। আমার সাথে তারা কোনো সম্পর্ক নেই। একসময় সে আরেকটা বিয়ে বসে গেল, লায়লা একটা বিয়ে বসে গেল, আরেকটা বিয়ে বসে ও তখন ওর মতো করে আলাদা হয়ে গেল। আমার সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। আমার ছেলেটাও তখনও রেখে দিল। আমি তখন এই টেনশনে পড়ে গাড়ি চালাইতেছি, রাস্তায় মারে হারাইলাম, বাবারে হারাইলাম, সন্তানটারও হারাইলাম, মানে খেয়ে না খেয়ে রাস্তার মধ্যে গাড়ি চালাইতেছি। এরকম করে চালাইতে একদিন ঢাকা থেকে আসতেছি মাল নিয়ে, সীতাকুণ্ডের কাছাকাছি আসার পরে ভাই আমি সেখানে অ্যাক্সিডেন্ট করি। এবং অ্যাক্সিডেন্ট করি, আমার হেল্পার ছিল, হেল্পার লাফ দিয়ে পড়ে যায় গাড়ি থেকে। বাট আমার অ্যাক্সিডেন্টটা এতই মারাত্মক হয় যে সামনের যে লুকিং গ্লাসটা ছিল, গ্লাসটা থেকে কাঁচ ভাঙা অনেকগুলো কাঁচ আমার চোখের মধ্যে পর্যন্ত ঢুকে যায়। খুব খারাপ অবস্থা হয়ে যায়। পরে অপারেশনের জন্য নিয়ে যায়, ডাক্তার অপারেশন করার পরে আমি এই অপারেশনও আমার পরিবার আমাকে কোনো টাকা, আমার বউয়ের কাছে, আমার অন্য ড্রাইভার ভাইয়েরা গিয়েছে আমার বউয়ের কাছে টাকার জন্য যে আপনার স্বামী তো অপারেশনে লাগবে, মানে চোখ প্রায় অন্ধ হয়ে গেছে, কিছু টাকা দেন। ভাই একটা টাকা আমার বউ আমাকে দেয় নাই, মানে আমাকে দেয়নি। ও বলে যে উল্টা বলে যে আমি তোর কাছে কাবিনের টাকা পাবো, আমি তো কাবিনের টাকা ওর কাছ থেকে নেই। তাহলে ওর এখন ও মরক বাসক, তাতে আমার কি, আপনারা আমার কাছে কেন আসছেন? উল্টা আমার ওই বন্ধুবান্ধবদেরকে ধমকাধমকি করে, তাদেরকে গালাগালি করে আমার বউ এখান থেকে তাদেরকে বিদায় করছে। তো যাই হোক, বিদায় করে দিছে। তারাও চলে আসছে, আইসা বলতেছে যে ভাই আর কী করবেন, আপনার বউ তো দেয় না। তখন এই ট্রাক মানে মালিক সমিতি থেকে চান্দা উঠে পরে আমার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পর আমি চোখে আর ভালো করে দেখি না, আধো দেখি। তো আধো যতটুকু দেখি অতটুকুতে আসলে আমি ট্রাক চালাইতে পারবো না বা ড্রাইভিং করতে পারবো না, সম্ভব না। আমি তখন আমার মায়ের পেশা ভিক্ষার মধ্যে নেমে গেলাম। আমার কাছে অবশ্যই কিছু জমানো টাকা ছিল, অল্প কিছু টাকা ছিল, প্রায় 2-2.5 লাখ টাকার মতো হবে। ওইটা আমার আম্মার ওই যে ভিক্ষার টাকায় প্রায় 3 লাখ টাকার মতো হবে। তো 2.5-3 লাখ টাকা থেকে আমি খাইতে প্রায় 2.5 লাখ টাকার মতো চলে আসছে। তা 2.5 লাখ টাকার মতো চলে আসছে, 50,000 টাকা খেয়ে ফেলছি বৈশা। তাই ভাবলাম যে প্রায় সব টাকাই তো আমি খেয়ে ফেলবো এভাবে যদি বসে থাকি। আর আমাকে তো কেউ কোনো কাজেও নিচ্ছে না, আমি তো চোখেও দেখি না যে ট্রাক চালাবো বা অন্য কোনো অন্ধ মানুষ আর কোনো কী করবে। একজন অন্ধ মানুষ তো ভিক্ষা ছাড়া তার তো আর কোনো গতি নেই। এবার আমিও একটা লাঠি হাতে নিয়ে, একটা বাটি হাতে নিয়ে আমি তখন ভিক্ষার ব্যবসায় নেমে গেলাম, ভিক্ষার ব্যবসায়ী বলবো। তা আমিও তখন রাস্তায় ভিক্ষা করতেছি, এইখানে ওইখানে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে ভিক্ষা করি। মানুষ আমার ভিক্ষা দেয়, চোখে দেখি না, অন্ধ মানুষ। আবার আমি যে অন্ধ এটা কিন্তু বোঝা যায় না, কারণ চোখ কিন্তু দেখতে একেবারে ভালোই মনে হয়। এই জন্য অনেকেই ভিক্ষা দিতে চাইতো না। অনেকে বলতো যে সুস্থ মানুষ ভিক্ষার অভিনয় করে, কারণ আমি তো অনেক মোটা ছিলাম, অনেক স্বাস্থ্যবান ছিলাম। এই জন্য স্বাস্থ্য ভালো থাকার কারণে মানুষ মনে করতে অভিনয় করে, এই টাকা দিয়েও নেশা করবে, আমার ভিক্ষা দিতে চাইতো না। কারণ চোখে যে আমি দেখি না এটা কিন্তু বোঝা যাইতো না, মানে নর্মালি দেখলে বোঝা যায় না যে চোখে আমি দেখি না, যেরকমটা না। তাই জন্য মানুষও ভিক্ষা দিত না। আবার যতটুকু পাইছি অতটুকু দিয়ে চলতেছি। মাঝে মাঝে বাবার কবরের কাছে, মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকি, ওখানে বসে আব্বা আমার জন্য কান্নাকাটি করি। মাঝে মাঝে আমার বউয়ের মার্কেটের ওইদিকে যাই। আমার বউ তখন অনেক টাকার মালিক, সে নিজে গাড়িও কিনছে, ওই সময় তার নিজের গাড়ি আছে। আমার ছেলেটারে নিয়ে গাড়ি দিয়ে যায় আসে, আমি ভিক্ষা করি, রাস্তার মধ্যে দাঁড়াই থাকি। একটা দিন আমার দিকে ফিরেও তাকায় না, একটা দিন আমার 10টা টাকা দিয়েও কয় না যে ভিক্ষকটা দাঁড়ায় আছে তারে আমি 10টা টাকা দিই, দেয়ও না। এমন করে দিনগুলো প্রায় 1 বছর মতো আমার জীবন থেকে কেটে গেছে। 1 বছর কেটে যাওয়ার পরে একদিন চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের ওইদিকে আমি ভিক্ষা করতেছি। তা 8 থেকে 9 বছর বা 10 বছরের একটা ছেলে, 10-12 বছরের একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মনে হয় সে মানে কোরআন হাফিজে নাকি কী পড়তেছে, বয়সটা আসলে আমি বলতে পারবো না, বাট আমার কাছে মনে হলো 10-12 বছর এরকম আর কি দেখে। একদিন আমি ভিক্ষা করতেছে, আমার বাসায় এসে ভিক্ষা করতেছে। তা পোশাক আশাক ভালো, কাপড় চোপড় ভালো। ছেলেটার নাম ছিল হচ্ছে এই মাহাজাদ। তাই আমি বললাম যে মাহাজাদ, এই ছেলের ভিক্ষা করতেছে, নাম কি? বলে আমার নাম মাহাজাদ। তাই আমি বললাম যে তোমার তো পোশাক আশাক ভালো, তুমি ইয়াং একটা ছেলে, ভিক্ষা করো কেন? তা বলেছে আমার আম্মার অপারেশনের টাকা লাগবে, আমার আম্মার অপারেশনে করতে, এই জন্য ভিক্ষা করতেছি। তো যেহেতু আমার বউ এরকম অপারেশনের ব্যবসা করছে, তা ছেলেটা সবসময় এসে আমার সাথে এরকম দাঁড়ায় ভিক্ষা করতো, বলতো আমার আম্মার অপারেশন করতে হবে, টাকা লাগবে, টাকা দেন। মানুষও কিছু টাকা দিত। পরে আমি ভাবলাম যে ছেলেটা মনে হয় প্রতারক, এই ভিক্ষার অভিনয় করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যায়। এই ছেলেটা মনে হয় প্রতারক, যেটা আমার বউ করছে, প্রতারণা করছে মানুষের সাথে। ভাবলাম এরকম মনে হয় প্রতারণা করে। পরে আমি একটা সময় ছেলেটা ধরে বললাম যে এই মাহাজাদ, তুমি যে ভিক্ষা করো, এই আমি তোমার আম্মারে দেখবো। পরে আমার বলে আপনি বিশ্বাস করেন আমার আম্মু অসুস্থ? আমি বলে বিশ্বাস করি না, আমার তোমার আম্মারে দেখা লাগবে। পরে ওর আম্মার আমি দেখার জন্য গেলাম। দেখার জন্য যাওয়ার পরে দেখলাম যে আসলেও মানে কথা যা বলছিল সবই সত্য। ওর মায়ের অপারেশন করতে হবে, মায়ের অবস্থা খুব খারাপ, একটা বস্তি বাসায় থাকে। ওর আব্বা নাকি
মানে এরকমই কোন মসজিদের ইমাম ছিল না মুয়াজ্জিন ছিল, ওর আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে মায়ের অবস্থাটা এরকম। ওই বস্তির সব মানুষরা বলতেছে যে মহিলাটা মারা যাবে, আর মহিলাটা চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নাই, ছেলেটা ভিক্ষা করে টাকা পয়সা জোগাড় করতেছে। দেখে মহিলাটাকে দেখে তখন আমার মায়ের কথা মনে পড়ে গেল যে এই মহিলাটা তো একইভাবে, এই মহিলাটা যেরকম ভিক্ষা করতেছে, আমার মাও তো, ওই মহিলাটা যেরকম আজকে অসহায়, আমার মাও তো একটা সময় অসহায় ছিল। ওই সময় মনে হয় 2,20,000 না 30,000 টাকা আমার কাছে আছে, বাট আমি তারপরও, ছেলেটা আমার সাথে ভিক্ষা করতো, আমিও তার সাথে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতাম। মানুষ ওই সময় টাকা দিতে চাইতো না, ইয়াং বয়সী ছেলে পায়জামা পাঞ্জাবি পরে ভিক্ষা করতেছে, মানুষ দিতে চাইতো না আর কি। মানুষ প্র্যাকটিক্যালি না দেখলে দেয় না, ভিক্ষা দেয় না। একদিন ছেলেটা আমার বলতেছে যে শহীদ কাকা একটা কথা বলবো আপনার, দুজনে কিন্তু অনেক দিন ধরে ভিক্ষা করি, প্রায় 1-2 মাসের মতো একসাথে ভিক্ষা করি। তো 1.5 মাস পরে আমার বলতেছে যে শহীদ কাকা, এই আসলে ডাক্তার বলতেছে আমার আম্মার অপারেশন তাড়াতাড়ি করতে হবে, তা অপারেশন করবো যে আমার কাছে তো টাকা নাই, তেমন তো ছোটো মানুষ, আমার একটা কিডনি কি বিক্রি করা যাবে? মানুষ বলে কিডনি বিক্রি করলে নাকি টাকা পাওয়া যায়, তা আমার একটা কিডনি কি বিক্রি করে আমার আম্মার একটু চিকিৎসা করতে পারবো? ওই কথাটা শোনার পরে মনে হয় আমার কলজাটা এই সময় কাঁপে উঠছে। তাহলে তোমার আমার অপারেশন করতে কত লাগবে? বলে প্রায় 2 লাখ টাকা লাগবে। ওই সময় কিন্তু 2,20,000 না 25,000 টাকার মতো আমার ব্যাংকে আছে। চিন্তা করলাম এই টাকাটা তো আমার আম্মার টাকায়, আমার আম্মা তো ভিক্ষা করে এই টাকাটা জোগাড় করছে। তাই আমি ছেলেটারে বললাম যে শোনো, আমার কাছে কিছু টাকা আছে, আমি এই টাকাটা দিয়ে তোমার আম্মার অপারেশন করাবো। পরে আমার বলে আপনিও ভিক্ষা করেন, আমিও ভিক্ষা করি, আপনি আমার টাকা দিয়ে আমার ভিক্ষা অপারেশন করাবেন, এটা কেমন কথা? আমি বললাম হ্যাঁ বাবা, তুমি যদি আমার বিশ্বাস করো, আমি তোমার আমার অপারেশন করামো, চলো তোমার আমার আমি হসপিটালে ভর্তি করামো। ও তখন বিশ্বাস করতেছেন। আমি নিচে তখন গেলাম, গিয়ে ওরা আমার ওইখান থেকে আমি গাড়িতে উঠাইলাম, উঠে তখন হসপিটাল চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করাইলাম। ব্যাংক থেকে টাকাগুলো উঠে নিয়ে আসছি, এসে বললাম যে অপারেশন করো। ছেলেটা আমার বলতেছে কাকা এটা কী বলেন আপনি? আমি বললাম হ্যাঁ অপারেশন করো, তোমার আমার অপারেশন। পরে আমার বলে কাকা এটা সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। অনেক খুশি হয়েছে ভাই ছেলেটা, এত খুশি হয়েছে, জীবনে এত খুশি আমি কারো দেখি নাই। তার মায়ের অপারেশন হইল, সারাদিন আমি ছিলাম ওইখানে। সন্ধ্যার সময় ডাক্তার বললো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়েছে। অপারেশন সাকসেস হয়েছে কথাটা শোনার পরে মানে আমি যে এত আনন্দিত হয়েছি বলার মতো না। তা আমি তখন, ছেলেটা ওইখানে ছিল, ছেলেটা আমি তখন বললাম যে আমি এখানে জায়গা, তুমি আইসো পরে আইসো, আমি ওইখানে যাই ভিক্ষা করার জন্য যাই, কারণ সারাদিন তো এখানে ছিলাম, এনে ভিক্ষা করতে যাইতেছি, তুমি আইসো রাতের বেলায়। ভাই আল্লাহর কি হুকুম আর কি। ও মায়ের যেদিন অপারেশন হইল, অপারেশন হওয়ার পরে রাত 9টার দিকে চট্টগ্রাম জিএসি মোড়ের ওইখানেই আপনার আমি ভিক্ষা করতেছি, ছেলেটা আসছে ওই রাস্তার এই পাশ থেকে এই পাশে আসতেছে। এই আসার সময় হঠাৎ করে কভার বেনে ছেলেটার বাড়ি দিল আমার চোখের সামনে। এই আসতেছে দৌড়িয়ে মিষ্টি নিয়ে আসছে, আমরা খাওয়াইবো বলে হাতে মিষ্টি, এই মিষ্টির প্যাকেটটা সহ মনে করেন কভার বেনটা বাড়ি দিছে, বাড়িতে ছেলেটা ওইখানেই মারা গেছে। মানে মাথাটা তা হয়ে গেছে, সেখান থেকেই ধরাধরি করছে, সেখানেই মানুষ বলে যে নাই আর নাই, মজক বেরিয়ে গেছে মাথার। পরে তারপর আমরা ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এই ছেলেটা মারা গেছে। এই ছেলেটা যেদিন মারা গেল ওর মায়ের অপারেশন মাত্র হয়েছে আর কি, অপারেশনটা মাত্র শেষ হয়েছে। ওর মায়ের কাছেও খবর চলে গেছে, পাড়ার মহিলারা খবর দিয়ে দিছে, ওর মায়ের দেখতে যারা গেছে তারা বলছে যে ছেলে তো মারা গেছে। এই মহিলা ওই হসপিটালের মধ্যে একটা চিৎকার দিছে, একটা চিৎকার দিয়ে অপারেশনের যে সেলাইটা ছিল সেলাইটা ফেটে জায়গায় মহিলাটা মারা গেছে হসপিটালে। আল্লাহ মানে বলে বোঝানো যাবে না আর কি, বলে কাউরে বোঝানো যাবে না ওই সময়ের কষ্টটা। মা ছেলে দুজনেই মারা গেল। আমার মনে হয় আমার বাপ মা মারা গেছে, আমার বউ আমারে ছেড়ে চলে গেছে, আমার সন্তানটা ছেড়ে চলে গেছে, আমি এতটা কষ্ট পাই নাই। কিন্তু যখন এই মহিলাটা যখন হসপিটালে চিৎকার দিয়ে সেটার জন্য মারা গেল তখন এতটা কষ্ট পাইছি। আমি সবাইকে বললাম যে এরা আমার পরিচিত, এটা আমার ভাতিজি, এটা আমার ভাবি, আমি তাদেরকে মাটি দিব। আমি তখন নিজে আমার বাপ মায়ের দেখে যে কবরস্থানে মাটি দিই সেই কবরস্থানে আমি ছেলেটারে আর এই ছেলে মাটারে মাটি দিছি। রাত 3টা বাজে আমি মা ছেলের মাটি সম্পূর্ণ করলাম, করার পরের দিন আবার জিএসি মোড়ে দাঁড়ায় ভিক্ষা করি। জীবনের কাহিনী বলে শেষ করা যাবে না। এই আবারও রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতেছি, দিন কাটাইতেছি। ওই দিন রাতেই আমি ঘরে গিয়ে ঘুমাইলাম, আমি ছেলেটারে স্বপ্নে দেখলাম। ছেলেটা মাহাজাত স্বপ্নে দেখলাম, আইসা আমার বলতেছে কাকা আপনি তো অনেক কিছু করলেন, আপনি আমার মায়ের অপারেশনের টাকাও দিলেন, আবার আমারও আপনার দৌড়োদৌড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন, বাট আমি তো বাঁচলাম না, আমি তো চলে গেছি। কাকা আপনি আমার কাছে কী চান? এই রাতের বেলা আমারে বলে কাকা আপনার কাছে কী চান? আমি বললাম মানে আমার মনে যেন আমি খোয়াবে দেখতেছি। আমি তখন বললাম যে বাবা রে আমি ইনকাম করে খেতে চাই,
যদি পারো আমাকে ইনকাম করে খাওয়ার ব্যবস্থাটা করে দাও। আল্লাহ সাক্ষী, যদি পারো আমাকে ইনকাম করে খাওয়ার ব্যবস্থাটা করে দাও, আমি ইনকামটা করতে চাই। বলে ছেলেটা আমার বলে, কাকা কালকে থেকে আপনি আবার ইনকাম করতে পারবেন, আপনার ইনকামের রাস্তা আমি করে দিছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমার আম্মার জন্য দোয়া করেন। আমি আর আম্মা এখন একসাথে আছি, ভালো আছি, আমরা অনেক ভালো আছি। এই ঘুমটা ভাঙা মাত্রই মনে হয় ওই সময় আমি তখন ঘুমটা ভাঙছি, আমি তো মানে ওরকম নাই, আমার কাছে কোনো গড়ি কিছু নাই। আমি উঠা ভাই বাথরুমে এরকম হাতে বাথরুমে গেছি। বাথরুম করে এসে চিন্তা করতেছি যে এই কেমন এটা কি দেখলাম, আমি কি দেখলাম এটাই চিন্তা করতেছি। এখানে বসে থাকতে একটা ফজরের আজানটা দিচ্ছে। ফজরের আজানটা যখন দিচ্ছে আমি তখন হঠাৎ করে মনে হয় মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়েছি, এরকম একটা ভালো স্বপ্ন দেখলাম। ছেলেটারে গতকালকে রাতে মাটি দিলাম, আজকে রাতে এসে আমাকে এই কথাগুলো বলে গেল, তো যে আমি নামাজটা পড়ি। তো আমি কিন্তু ভাই কোরআন তালাওয়াত খুব ভালো করতে পারি না, মানে ভালো কোরআন শরীফ পড়তে পারি না। এমনি কোরআন রিডিং পড়তে পারতাম, আমার মা আমারে পড়ানো শিখাইছিল, রিডিং পড়তে পারি, ওরকম ভালো না। তা পরে মসজিদে গেলাম, ফজরের নামাজটা বললাম, পরে হঠাৎ করে মনে হচ্ছে একটু কোরআন তালাওয়াত করবো, এটা মনে করে আমি তখন এই কোরআনটা খুলে কোরআনটা পড়তে শুরু করছি। আল্লাহু আকবার, কোরআনটা যখন আমি পড়লাম হঠাৎ করে আমার কাছে মনে হলো, কিরে আমি না চোখে দেখি না, মানে কোরআনটা পড়া অবস্থা আমার হঠাৎ কিরে আমি না চোখে দেখি না। আমি কিন্তু আসলে চোখে ঝাপসা দেখি, কোরআনের অক্ষর তো দূরের কথা, আমি বাংলা রিডিংও পড়তে পারি না, বাংলা লেখাগুলো আমার চোখে অতভাবে পড়ে না, আমি আদো দেখি, কিন্তু আমি কোরআনের শব্দটি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওটা চিৎকার দিছি, না আশেপাশের মানুষ এসে ধরছে, এই ফকির কী হয়েছে। আমি বললাম, ভাই আমি তো চোখে দেখতাম না, এখন তো আমি চোখে দেখি। সবাই বলে এই কী বলে, আমি বললাম আমি তো চোখে দেখতে পাই। আমি দৌড়ে আমার ট্রাকের ডিপোতে গেলাম, যে সবাই বলতেছি যে ভাই আমি তো চোখে দেখি। সবাই বলে কী বলস তুই চোখে দেখো, আমি বললাম আমি চোখে দেখি, আমি চোখে দেখতেছি। তা বলে কী বলো সাই, তুই এটা বলতো। সবাই আমার বলে কয়টা বাজে দেখ, ওইটা বল। একজনে বলে যে সাই ট্রাক চালাতো, তুই ট্রাক চালা, আমি ট্রাকও চালাইতে পারতেছি। তাই ট্রাক ড্রাইভার বন্ধু বান্ধব সবাই তখন মিলা বলতেছে ওরা ট্রাক দেও চালাক, ও পারে তো। হঠাৎ করে আল্লাহর কি হুকুম, আমি ওই দিনে ট্রাক পেয়ে গেছি, আমার মালিক আমার বলে তুই ট্রাক চালা, আমার সেদিনে ট্রাক দিয়ে দিস। আমি খুব স্পষ্ট চোখে দেখতে পাই, মানে আমার চোখের যে সমস্যাটা ছিল, আমি ঝাপসা আদো দেখতাম, মানে ধরেন 100 ভাগের ভিতরে আমি 10 ভাগ দেখতাম, মানে 10% দেখতাম 100%-এর ভিতরে। বাট এখন আমি 100-100 দেখতে পাই, মানে সব কিছু ক্লিয়ার দেখতে পাই। আরে আল্লাহ আমারে কি দিল, আমি তো আল্লাহর কাছে কি পাইলাম। আমি তো ওই ছেলের কবরের কাছে গিয়ে ছেলের সেজদা দিয়ে পড়ে আছি, আমি এই ছেলের মাজার মনে করি, আমি এখানে সেজদা দিয়ে নামাজ পড়ি। আবার 8-10 জনকে বলতেছি যে এই ছেলে আমাকে এরকম স্বপ্নে দেখেছে, আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না, আমারে বলেছে। এখন অনেক মানুষ এখানে আসে, আইসা এটা ওইটা দেয়, এটা দিতেছে। এই জায়গাটা একটা মাজারের মতো হয়ে গেছে, মানে এটা মাজারের মতো হয়ে গেছে, কবরটা পুরো মাজারের মতো হয়ে গেছে। অনেকে এটারে মানে চারপাশে আপনার পাকা করে এটার করতেছে। তারই প্রায় 2 মাস পর আমি এই ছেলের আবার স্বপ্নে দেখছি। দেখে আমার বলতেছে, কাকা আমি যে আপনার উপকার করছি, আপনি মানুষরে বললেন কেন? আমার তো অনেক কষ্ট হচ্ছে কাকা, আমাকে তো আল্লাহ শাস্তি দিচ্ছে কাকা, মানুষ তো আমার কবরের কাছে এসে আমাকে সেজদা করতেছে কাকা, আমি কষ্ট পাচ্ছি, আমার মা কষ্ট পাচ্ছে কাকা, আপনি এটা ভেঙে দেন। আপনি মানুষকে বলেন আপনি মিথ্যা বলছেন, আপনি এটা ভেঙে দেন, মানুষ যাতে এখানে না আসতে পারে, মানুষ যাতে এখানে সেজদা না করে, আমার খুব কষ্ট হয়। এই ফজরের টাইমে আমি তখন দৌড়ে ওইখানে গেলাম, গিয়েই আমি বললাম যে আমি এরকম স্বপ্নে দেখছি, আপনার এখানে কেউ আসবেন না। এরপর আমি মানুষ মানে বাতা দিয়ে রাখতে পারি না, এই মানুষ তারপরও ভাইঙ্গা চুরে এই কবরস্থানে আসে। ওই যে শুনছে এটা মাজার, এই কবরস্থানে আসে, সুতা বাঁধে, মিষ্টি দেয়, এটা দেয় ওইটা দেয়। তারপরেও আমি অনেক চেষ্টা করি মানুষকে যতটুকু পারতেছি, আমি দেখলে মানুষকে আমি দৌড়াচ্ছি, এরকম করে মানুষ দেখলে আমি দৌড়াই, মানুষকে আমি এই কবরস্থানের আশেপাশে আসতে দিই না, আমি কবরটা পাহারা দেই এবং আমি ট্রাক চালাই। আলহামদুলিল্লাহ আমি আমার আগের পজিশনে চলে আসছি, আমি 2-4 টাকা ইনকাম করতে পারতেছি, ভালো করে খাইতে পারতেছি। আমার জীবন থেকে প্রায় দীর্ঘ 2টা বৎসর কেটে যায়। এই 2টা বৎসরে আমি আমার আগের জীবনে খুবই পরিপূর্ণ একটা সুন্দর জীবনে আসছি, খুবই সুন্দর। এর মাঝে আমি আবার 5-6 বার ওই ছেলেকে স্বপ্নে দেখছি। তা 2 বৎসরের পরে একদিন শুক্রবারের রাতে আমি ছেলেটার আবার স্বপ্নে দেখি। তা স্বপ্নে দেখার পরে মানে আমি ছেলেটাকে যে স্বপ্নে দেখি, অনেকে মনে যেটা স্বপ্নে, আমি কিন্তু স্বপ্নে না, আমি তারা খোয়াবে দেখতে পাই। খোয়াবে মানে ও আমার একরকম কাছে আসে, আমার পাশে বসে আমার সাথে কথা বলে, পাঞ্জাবি পরে আসে, বসে কথা বলে। তো আমার সাথে আসছে, আমি তখন উঠছি, উঠে আমি তখন বলি, ওরে বেটা তুই তো তোর মারে নিয়ে ভালোই আসস, কাকা তো কষ্টে আছি, কাকা আর কতদিন ট্রাক চালায় খাবো, ট্রাক চালাইতে ভালো লাগে না, তুই আমার কিছু ধন সম্পদ দে। এমনি বললাম যে আমার কিছু ধন সম্পদ দে, কিছু টাকা পয়সা দে, আমি আর কয়েকদিন ট্রাক চালায় খাবো, আর ট্রাক চালায় খেতে ভালো লাগে না, কিছু টাকা পয়সা দে, কিছু ধন সম্পদ দে। তো ছেলেটা আমার বলে যে কাকা আমি তো আপনার সরাসরি ধন সম্পদ দিতে পারবো না, বা সরাসরি টাকা পয়সা আমি আপনাকে দিতে পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। তবে কাকা আমি আপনারে
ধন সম্পদ পাওয়ার একটা রাস্তা করে দিতে পারি। আপনি যেরকম আমার মায়া আমার উপকার করছেন, এরকম যদি আরও কোনো মানুষের উপকার করেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে কিছু না কিছু দিবে। তা আমি আপনাকে সরাসরি দিতে পারবো না। তাই বললাম, তুই সরাসরি দে না, তুই সরাসরি দিলেই তো আমি পেয়ে যাই, ওখানে সরাসরি দিতে পারবো না, তবে আমি আপনাকে একটা রাস্তা খুঁজে দিব। এই কথা বলার পরে ছেলেটা আবার চলে গেল। এরপরে আর তারা স্বপ্নে দেখলাম না। পরে আমি আবারও ট্রাক চালাইতে আসি, সবার কাছে বলি, এগুলো সবাই হাসে, মানে যাদের কাছে বলি না এরা সবাই বলে তোর চোখে সমস্যা ছিল, হয়তো হঠাৎ করে ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, তা এখন তুই একটা ছেলের কথা বলতেছিস। এগুলো সবাই হাসে, সবাই বলে এগুলো রূপকথার গল্প, আমার এগুলো বলে। কিন্তু আমি তো জানি, আমার আল্লাহ জানে যে আমি কতটুকু সত্য। ছেলেটা যেদিন আমার ঘরে ঢুকতো ভাই, ওই দিন মনে করেন পুরোটা ঘর আলোকিত হয়ে যেত। ঘরের মধ্যে আমি সকাল পর্যন্ত একটা গন্ধ পাইতাম, শুধু আমি না, আশেপাশের মানুষরা আমার রুমে আসলাম যে ভাই সেন্ট পাচ্ছেন, সবাই বলে আপনি মনে হয় ঘরের ভিতরে সেন্ট মারছেন। কিন্তু ভাই আমি তো সেন্ট মারি নাই, এই ছেলেটা আসলেই এরকম একটা গ্রান পাওয়া যেত, খুবই মধুর, খুবই সুমধুর একটা গ্রান পাইতাম। যাই হোক, এরপরে এই তো ছেলেটা আমার এটা বলে চলে গেল। এবার আমি আবারও ঘুরতেছি যে বিয়ে শাদী করবো, চিন্তা ভাবনা করতেছি একটা বিয়ে শাদী করবো, যৌবন তো এখনও আছে মনের ভিতরে, খারাপ খারাপ নেশা জায়গায়, খারাপ খারাপ কিছু জায়গায় ভাবলাম যে খারাপ কাজ করার চেয়েও একটা বিয়ে শাদী করে সংসারী হবো। যেহেতু আমার ছেলেটা আমার বউ নিয়ে গেছে, আমার বউ এখন দেশ বিদেশে ঘুরে, দুবাই যায়, এখানে যায়, ওখানে যায়, বহু দেশে ঘুরে। ওর আমার কথা বলে না, নিজের গাড়ি আছে, আবার বাড়িও কিনছে, চট্টগ্রাম শহরে বিশাল বাড়ি কিনছে, ওর মতো করেও ভালো আছে। তো এরকম ঘুরতে নেশাও জাগে, মনে চাইছি যে আগে যে নেশা করতাম, মাঝে মাঝে ট্রাক চালাইতে, ওরকম নেশাও জাগে, তা মাঝে মাঝে একটু নেশাও করি। এরকম করে সময়গুলো কাটতেছে। পরে আমাদের গার্মেন্টসের ওই আমি যে এলাকায় থাকতাম, ওই এলাকার গার্মেন্টসের আরেকটা মেয়ের আমার ভালো লাগছে। মেয়েটার নাম হচ্ছে কোহিনুর। ভালো লাগছে, লাগার পরে পরিকল্পনা তারে বিয়ে করবো বলে আমি তারে প্রেমের প্রস্তাব দিলাম। প্রেমের প্রস্তাব দেওয়ার পরে ওই তখন রাজি হইল যে প্রেম করে। তা প্রেম করি, ওর সাথে প্রেম করি, ও আমার সাথে প্রেম করে বিয়ে করবে। ও আমার কথা দিছে, আমার বিয়ে করবে, ওরকম একটা কথা দিছে। তো আমি ট্রাক চালায় যা পাইতাম ওরে কিছু দিতাম, খাওয়াইতাম, আমার সাথেই রাখতাম, মানে পাশাপাশি ঘরেই ও থাকতো। দুজনের মাঝে মোটামুটি মধুর একটা সম্পর্ক চলতেছে, তার আমি বিয়ে শাদী করবো। এরকম করে প্রায় 3টা মাস কেটে গেল। 3 মাস পরে ভাই হঠাৎ করে আমি খবর পেলাম যে ওই মেয়া গার্মেন্টসের এক সুপারভাইজারের সাথে প্রেম করে। এর মাঝে আমার কাছ থেকে মোটামুটি আপনার 20-25 হাজার টাকা খেয়ে ফেলছে। তা 20-25 হাজার টাকা খাওয়ার পরে যখন এরকম আমার কাছ থেকে যখন 20-25 হাজার টাকা খাইয়ে যখন শুনতে পেলাম যে ওই বেটার লগে প্রেম করে এবং ওই বেটারে বিয়েও করছে গার্মেন্টসের সুপারভাইজার, নারী জাতির উপর একটা ঘৃণা চলে আসছে। প্রথমে তো আমার বউ আমার এরকম করে একটা ধোকা দিল, ছ্যাঁকা দিল, আমার জীবনটা নিঃস্ব করে ছেলেটা নিয়ে চলে গেল। এরপরে এই মেয়েটারে বিশ্বাস করলাম। এই মেয়েটাও আমারে একইভাবে আরেকটা ছেলেরে পছন্দ করে, আরেকটা বুড়িয়া বেটা, মানে আরেকটা গার্মেন্টসের সুপারভাইজারে পছন্দ করে, ওই সুপারভাইজারে বিয়ে করে সে আমারে ছেড়ে চলে গেল। তখন মনের ভিতরে খুব কষ্ট লাগছে, যেন নারী জাতিরে পাইলে ছিন্ন ভিন্ন করে ফেলবো, নারী জাতিটাই খারাপ। তেমন করে একদিন আমি ট্রাক নিয়ে রওনা দিছি, ঢাকায় যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। চট্টগ্রাম শহরটা থেকে বের হব ওই এক জায়গার ভিতরে। রাত তখন মোটামুটি আপনার অনেক রাত, প্রায় আপনার 12টা, 12:30 মতো, 1টার মতো বাজে। তখন আপনার শীতকাল ছিল, শীতের ভিতরে মানুষ রাস্তাঘাট একটু কম। একটা মতো ট্রাক চালাইতেছি, সিটি গেটটা পার হয়েছি মনে হয়, সিটি গেটের ওই দিকেই হঠাৎ করে একজন একটা সিগন্যাল দিল, একটা মহিলা হাতে একটা ব্যাগ সিগন্যাল দিল। ওইদিকে কিন্তু আবার অনেক বাড়িঘর আছে, আপনার ওই যে শিপরিয়ার্ডের মানে জাহাজ ভাঙা টাঙার বাড়িঘর আছে, ওইদিকে জাহাজ ভাঙা টাঙা দোকানগুলো আগে ওইদিকে ছিল। পরে সিগন্যাল দিল, আমার সাথে হেল্পার আছে। হেল্পারটা আবার হেল্পার আমি কিন্তু আবার একটু দুষ্টমি করি, হেল্পারটা অনেক খারাপ, মানে বেয়াদব। ওই এক এক সময় এক এক মেয়ের কাছে যায়, মেয়ের প্রতি ওর একটা নেশা আছে, মেয়েদের প্রতি। তা এই হেল্পারটা আমাকে বলতেছে, মেয়েটার গাড়িতে উঠাইলাম, উঠানোর পরে ট্রাকে উঠাইলাম পিছনে, মানে আমাদের যে পিছনে শোয়ার জায়গা আছে না, ওই জায়গাটার মধ্যে উঠাইলাম। উঠানোর পরে হেল্পার আমার ইশারা দিতেছে, মেয়েটা যাইবো নাকি কুমিল্লাতে, বলে কুমিল্লাতে যাবো, কুমিল্লা শহরের কাছে নামাই দিলে হবে। তা হেল্পার ইশারা দিতেছে, আমিও হেল্পার সাথে দুষ্টমি করতেছি। আমরা প্রায় মিরসরাই পার হওয়ার পরে একটা হোটেলে ঢুকছি। মহিলাটারে বললাম আপনি কি কিছু খাবেন? অনেক সুন্দরী মহিলা ছিল, অনেক সুন্দর, হাতে একটা ব্যাগ আছে, দেখে মনে হয় বড় লোকের বউটো হবে এরকম। কান্না করতেছে। আপনি কিছু খাবেন? বলে না আমি কিছু খাবো না, আপনারা খেয়ে আসেন। তেন আমি খেতে গেলাম, খান। হেল্পার আমার কইতেছে ওস্তাদ ধরেন না। তাই বললাম দূর বেটা, তোর চাচি চলে গেছে, অনেক বছর হয়েছে। এরপরে কোহিনুরে প্রেম করলাম, কোহিনুর তো আমার সাথে বললাম মেয়ে যারটাই খারাপ। আমার হেল্পার বলে মেয়ে যারটাই খারাপ, এটার 2টা ওস্তাদ কাম করে দেন। আমি বললাম এটা ভালো দেখায় না। আমি বলে ওস্তাদ সমস্যা নেই, কাম করে দেন। আমি বললাম যে তুই সত্যি? বলে হ সত্যি। ধীরে ধীরে তুই ট্রাক চালাইবি, আমি পাশে বসবো। পরে মহিলারা পাশে বসলাম, আমার হেল্পারে ট্রাক চালাইতে মহিলা আস্তে হাত ধরছে। তারপরে মহিলা বলতেছে ভাই এটা কি করেন? আমি বললাম যে দেখেন, যদি জোর করি তাহলে তো আপনি দিবেনই,
আর যদি জোর করি তাহলে কিন্তু মাইরা ফালামু, যদি জোর করি তাহলে কিন্তু মাইরা ফালামু, আর যদি জোর না করি তাহলে দেন কাম করে ফেলাই। পরে বলতেছে ভাই এটা ঠিক না। আমি বলি এটা ঠিক। বলে ভাই এটা ঠিক না। আমি বললাম এটা ঠিক। পরে বলে আপনি কেন করবেন এটা? আমি এটা করবো, এটা আমি করবো। এই বলে তখন ওইখানের ভিতরেই আমি মেয়েটা দূরে বসছি। মেয়েটা কান্না করে আমার বলে ভাই করেন ঠিক আছে, কিন্তু আরেকটা মানুষের সামনে কইরেন না, পিছনে চলেন। আমি বললাম পিছনে ট্রাকের মধ্যে মাল আছে, তোর পিছনে আমি কেমনে কী করবো? পরে বলে প্রয়োজন অন্ধকার কোনো একটা জায়গায় নিয়ে করেন, তাও আপনি আমার এইভাবে ট্রাকের মধ্যে কইরেন না। পরে অন্ধকার একটা জায়গার ভিতরে ট্রাকটা তখন দাঁড়া করাইছে, মোটামুটি অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা, একটু বাগানের মতো আছে। ওইখানে ট্রাকটা দাঁড়া করে ট্রাকের বাতিটাতে সব কিছু নিবে। তখন এই বাগানের চিপের ভিতরে তখন গেছি। এটা কুমিল্লার আগে একটা হোটেলটা তখন বন্ধ, হোটেলটা তখন চালু হয় নাই। হোটেলের কাজটা চলতেছে, খাবার হোটেল, চালু হবে, চালু হয় নাই। এই হোটেলের কোনার ভিতরে আমি তখন এই চাতুর বিষে মহিলাটার সাথে এই খারাপ কাজটা করছি। খারাপ কাজটা করার পরে আমি তখন মহিলাটারে আবার গাড়িতে আনতেছি। হেল্পার আমার ইশারা দিতেছে, হেল্পার ইশারা দিয়া মহিলাটাও বসছে, আমিও বসছি। পরে হেল্পার আমার ইশারা দেবো না, নামেন। নামার পর আমার বলতেছে ওস্তাদ এই মেরে নিয়ে যে আপনি তখন খারাপ কাজ করলেন, এখন যে এরা আবার গাড়িতে উঠাইছেন, এরা কুমিল্লা নামাইলেও যদি লোকজন দিয়ে আপনার এখানে ধরে ফেলে, এখন কোনো লোকজন এখানে নামাই দেন। নামাইলে কই যাবে? বলে আরে যে মন যেখানে খুশি সেখানে যাক, মহিলারা নামাই দেন, এখানে রাখেন না। পর আমি বললাম যে আপা একটু নামেন তো, আপনি গাড়ি থেকে নামেন। নামাইছি। নামার পর আমি হেল্পারে বললাম টান দে। হেল্পারে টান দিয়েছি। আমি তখন পিছন থেকে দৌড়ে উঠে গেছি, পিছন থেকে উঠে গেছি। ওইখানে এই মহিলাটারে নামাই দিয়ে চলে আসছে। উঠে দিয়ে মনে করেন আমি হেল্পারের সামনে যাওয়ার পরে ইশারা দিলাম, তখন থামছে। আমি তখন নাইমে আবারও সিটে যেয়ে বসছি। বললাম অনেক দিন পরে তো চাচি চলে যাওয়ার পর একটা মজা পাইলাম, এমন মজা কিন্তু আর পাই নাই, আজকে একটা মজা পাইছি। হেল্পারও বলো ওস্তাদ মজা পাইছেন। তা দুইজনে মিলে তখন ও গাড়ি চালাইতেছে, আমি পিছনে গান শুনতেছি, মোবাইল দিয়ে গান শুনতেছি, হেডফোন কানে দিয়ে। কুমিল্লা বিশ্ব রোডটার আগে ওইখানে হঠাৎ করে একটা সামনের চাকাটা বাস্ট হয়েছে। চাকাটা বাস্ট হওয়ার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এতটুকুই মনে আছে, বাকি কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরার পর আমি দেখলাম যে কুমিল্লা হসপিটালে, মেডিকেলে, মানে আমার মাথার অংশটা খুবভাবে আঘাত খাইছি এবং দুইটা পায়ে শেষ, দুইটা পা নাই। পরে আমার বন্ধুবান্ধব ছিল চিটং থেকে, তারা তখন গেছে অনেকে গিয়া চিটং থেকে গিয়া কুমিল্লা থেকে আমার লাশটা, মানে আমার এই অবস্থাটা তখন আমার চিটং মেডিকেলে ট্রান্সফার করছে। মেডিকেল থেকে আমার দুইটা পা ফেলে দিছে, দুইটা পা মেডিকেল থেকে ফেলে দিছে, দুইটা পায়ে কাইটা ফেলে দিছে। এবং একটা হাত আছে কিন্তু হাতের মানে কোনো কাজ করতে পারে না, হাতটা উল্টে গেছে, মানে হাতটা একদম আপনার এটা ভিতরে হাড্ডি নেই আর কি, হাড্ডিগুলো ভেঙে গেছে, এরকম প্যারালাইসিসের মতো নড়ে। জিজ্ঞেস করলাম ছেলেটা কই? বলে ছেলেটা তো মারা গেছে, জায়গায় মারা গেছে। আমার হেল্পারে গাড়ি চালাইতেছিল, আমি পাশে বসা ছিলাম, গান শুনতেছিলাম। হেল্পারটা জায়গায় মারা গেছে। পরে বলে তুইও তো বাঁচতি না, ট্রাকের যে অবস্থা হয়েছে, সামনের জায়গাটা একদম চেপে গেছে। হসপিটাল থেকে আমার চিকিৎসাটা বরাবর হয় নাই, আমাকে ওরকম করে টাকা টুকা দিয়ে চিকিৎসাটা করতে পারে নাই। হসপিটাল থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে নিজের জমানো কিছু টাকা ছিল, টাকাগুলো নিয়ে চলতেছিলাম। একদিন খুব খারাপ লাগতেছে, বললাম একটু মসজিদে যাবো। একটা ছেলে রাখছিল আমার দেখাশোনা করানোর জন্য, ছেলেটারে বললাম যে একটু মসজিদে যাবো, একটা নামাজ পড়বো। একদিন এশার নামাজটা বললাম, এশার নামাজটা পড়ে এসে শুইলাম। শোয়ার পরে এই ছেলেটার আবার স্বপ্নে দেখলাম। এই মহাযাত্রা আজকে প্রায় অনেক মাস পরে, প্রায় 8-9 মাস, প্রায় বৎসরখানিক পরে ওরে স্বপ্নে দেখছি। এই বৎসরখানিক কিন্তু ওরা আর দেখি নাই। স্বপ্নে দেখে আমি কান্না করে দিছি, মহাজাত আমার তো এই অবস্থা, আমার দুইটা পা পড়ে গেছে, আমার একটা হাত অপারেশন হয়ে গেছে, আমি তো চোখেও ভালো করে দেখতে পাই না, আমার তো সব শেষ। খুবই মুখটা কালো করে আমার পাশে বসে আছে, একদম কালো। আমি ওরে নাড়া দিই, মাহাজাত, কিছু বলে না। যে মাহাজাত তুমি কি আমার দেখতেছ? পরে বলো হ কাকা। কিছু বলো না কেন? পরে বলে কাকা আপনার সাথে লাস্ট যখন আমার দেখা হয়, আমি যখন আপনার কাছে আসি, আপনি আমার কাছে একটা জিনিস চাইছিলেন, মনে আছে? আমি বললাম না আমার মনে নাই। পরে বলে আপনি আমার কাছে ধন সম্পদ চাইছিলেন, আমারে বলছিলেন যে মহাজাত আমার কিছু ধন সম্পদ দাও। আমি আপনার বলছিলাম যে কাকা
আমি আপনার সরাসরি কোনো কিছু দিতে পারবো না, আপনার সরাসরি কোনো কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আপনি যদি কোনো মানুষের উপকার করেন, সেই উসিলায় যেমন আমারটা করছেন, এরকম যদি কোনো মানুষের উপকার করেন কাকা, তাহলে আপনি কোটিপতি হবেন, অনেক কিছু পাবেন। তাই বললাম হ্যাঁ। বলে যে মহিলাটা আপনাকে সিগন্যাল দিছিল, যে মহিলাটাকে আপনি গাড়িতে উঠেছেন, ওই মহিলাটা অনেক বড় লোক। মহিলাটার গ্রামের বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা শহরে মহিলার বাড়ি আছে। শুধু তাই নয়, চট্টগ্রাম শহরে ওই মহিলার বাড়ি আছে। মহিলার বাবা মারা গেছে, এই মহিলা এক বাপের এক মেয়ে, বাবা মারা গেছে, মাও মারা গেছে। এই মহিলাটা তার চাচারা তারে বিয়ে দিছে, যে মানুষের কাছে বিয়ে দিছে সে মানুষটা মানুষরূপী একটা অমানুষ। সে মানুষটার শিপইয়ার্ডের ব্যবসা আছে, তার নিজস্ব 2-3টা জাহাজ আছে এবং সে জাহাজ কাটার ব্যবসা করে। মানুষটা খুব খারাপ, মহিলাটাকে প্রচুর মারত, নির্যাতন করত। মহিলাটা স্বামীর কাছে মায়ের খেয়ে এই ব্যাগ হাতে নিয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে দাঁড়াইছে, আপনারা পাইছে, আপনার গাড়িতে উঠছে। যদি আপনি মহিলাটাকে সসম্মানে নামাই দিতেন, মহিলাটাকে সসম্মানে তার বাসা পর্যন্ত নামাই দিয়ে আসতেন, তাহলে মহিলা আপনার সাথে যোগাযোগ করে তার স্বামীকে ছেড়ে দিয়ে মহিলা আপনাকে বিয়ে করত, এবং এই মহিলাকে বিয়ে করার পরেই আপনি কোটি টাকার মালিক হইতেন। কিন্তু আপনি এটা করেন নাই, আপনি নিজেই কোরআন শরীফ লাথি দিয়ে ফেলে দিয়েছেন। কাকা আমি চলে যাচ্ছি, আমি আর আপনার কাছে আসবো না, তবে আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনি পাবেন, এবং সারা জীবন এই পাপের শাস্তি আপনাকে পেয়ে যেতে হবে। এ কথা বলে উঠে চলে গেছে। আমি মাহাজাত করতে করতে আমার ঘুমটা ভাঙছে। ঘুমটা ভাঙার পরে আমি চিৎকার দিয়ে কাঁদতেছি। আশেপাশে বাসার অনেক মানুষ এসে বলতেছে, আরে তুই পঙ্গু মানুষ, ঘরের ভিতরে সেন্ট দিয়ে রাখছস কেন? এত গন্ধ কেন তোর ঘরে, এত সুগন্ধি কেন? আমি আর কাউরে বলতেছি না, বাইরে এই সুগন্ধি তো মাহাজাতের গায়ের সুগন্ধি। সেই থেকে আজকে প্রায় 10 বৎসরের কাছাকাছি কেটে গেছে, প্রায় 8-10 বছরের মতো হবে। আমি তো কাউন্ট করি নাই, গণি নাই, তবে মনে হয় এরকমই হবে। আমি আর মাহাজাতকে স্বপ্নে দেখিনি। আমি সবসময় আল্লাহর কাছে বলি, এখন আমি নামাজ পড়ি, ভিক্ষাই করি, যদিও আমার এখন পেশা ভিক্ষাই, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভিক্ষা করি। তো আপন ভাই আমার এটাই পেশা। তা আমি মাহাজাতকে যদি জীবনে আরেকটা বার স্বপ্নে দেখতে পাই, আমি অপরাধ করছি, আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই। আমি আমার একটা ছবি আপনার জন্য পাঠাইলাম, কিন্তু আপনি আমার এই ছবিটা কখনো কাউকে দিয়েন না, কারণ চট্টগ্রামে আমি ভিক্ষা করি। কেউ যদি আমার অতীত সম্বন্ধে জানতে পারে, হয়তো আমাকে আর ভিক্ষা দেবেন, আমাকে মারবে। আপন ভাই আমি অন্যায় করছি, মাহাজাত আমাকে বলে গেছে আমি নাকি এই অন্যায়ের শাস্তি সারা জীবন পেয়ে যাব। আমি এত কান্না করি তো আল্লাহ কি আমায় মাফ করবে না? আজ আপনার কাছে কথাগুলো বলে অন্তরটা আমার হালকা হলো। আমি পেশায় একজন ভিক্ষক, হুইল চেয়ারে বসে ভিক্ষা করি। আর একটা ছেলে আছে, ছেলেটা আমাকে ধরাধরি করে নিয়ে যায়, চেয়ারে বসায়। আমি যে টাকা ভিক্ষা পাই তার অর্ধেক ওই ছেলে নিয়ে যায়, অর্ধেক আমি নেই। ওই ছেলেটা আমার দেখাশোনা করে। তা যদি কখনও চট্টগ্রাম শহরে আসেন, আমি অমুক জায়গায় সবসময় ভিক্ষা করি, এই জায়গায় যদি আসেন আমার একটা নজর দেখা যায়েন, আর এই পাপি বান্দার সাথে একটু দেখা করে যান। আপন ভাই ভালো থাকেন। আপনার কাছে টাকা চেনে, পয়সা চেনে, শুধু চাই যদি সম্ভব হয় আমার গল্পটা বলে আপনি কিছু মানুষকে সতর্ক করেন যে অন্যায় আমি করছি, যেন আর কোনো ড্রাইভার ভাই অন্যায় না করে। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা, রূপকথা। আপনি বিশ্বাস করেন? তবে আজকে বিশ্বাস করেন। বন্ধুরা, আসলে রমজান মাস এবং 2 দিন পরেই ঈদ। আপনারা সবাই অনেক ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত, গল্প শোনার সময় নেই। কিন্তু তারপরে যারা গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি তখনই নিজেকে স্বার্থ মনে করি, তখনই আমি নিজেকে সার্থক মনে করি, নিজেকে গর্বিত মনে করি, যখন আমি শুনতে পাই যে আপনারা আমাকে লিখেন যে আপন ভাই আপনার এই গল্পটা পড়ে আমি নিজেকে সংশোধন করতে পারছি। আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ইমেল করে বা ভিডিওর নিচে কমেন্ট করে যে আপন ভাই আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। তাদেরকে বলবো যে আজকে মনোযোগ দিয়ে গল্পটা শোনেন। আল্লাহর অলিরা কখন কোন বেশে কোথায় থাকবে আপনি বলতে পারবেন না।
রাস্তার পাশে একটা পাগল দেখলে অযথায় তারে লাথি মেরেন না, তার একটা কলা কিনে দেন, তার একটু সম্মান করেন, অযথাই তারে লাথি মেরে তারে বিদায় করে দিয়েন না। রাস্তার পাশে একটা গাছ আছে, ধরে তার গাছের একটা পাতা ছিঁড়ে ফেলেন না, অযথাই একটা কুকুর শুয়ে আছে এটার উপরে ঢিল ছুঁড়ে মেরেন না। একটা সাপ আপনার কোনো ক্ষতি করে নাই, চলে যাচ্ছে, তারে মারতে যায়েন না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহ সৃষ্টি করছে এবং প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে, সুতরাং বিনা কারণে কখনোই কোনো প্রাণীর গায়ে হাত দিয়েন না। আমার লাস্টে গল্পটা আমাকে অবাক করে দিয়েছে যে শহীদ ভাই যদি ওই মহিলাটাকে সসম্মানে কুমিল্লায় নামাই দেওয়া যাইতো, তাহলে ওই মহিলা শহীদ ভাইয়ের ফোন নাম্বার নেওয়া যাইত, ছেলের মতে ফোন নাম্বার নেওয়া যাইত এবং ওই শহীদ ভাইকে মহিলা বিয়ে করে মহিলার সমস্ত সম্পত্তির মালিকে শহীদ ভাইকে বানাইতো, যেটা ভবিষ্যতে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। তাই সতর্ক হন এবং সতর্ক হলেই আমার গল্প বলা সার্থক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।